রাত ৮টা বাজবার তখনও কিছু বাকি ছিল। আকাশের ক্যানভাসে সোনালি তারাগুলো মিটমিট করে জ্বলছে। কুয়াশা ঝরছে। উত্তরের হিমেল বাতাস বইছে ধীরে ধীরে। শাহেদের হাত ধরে ছাদে উঠে এলো সালমা। ছোট্ট ছাদ। আরো অনেকে তখন আশেপাশের ছাদে উঠে গল্প করছিল বসে বসে। সালমা শুনল রাজ্জাক সাহেব তার গিন্নিকে বলছেন, দেখো, আগে থেকে সাবধান করে দিচ্ছি, কাল ছেলে মেয়েদের কাউকে বাইরে বেরুতে দিও না। না না, যেমন করে হোক ওদের আটকে রেখো ঘরের মধ্যে। কে জানে কাল কি হয়, হয়তো সেবারের মতো গুলি চালাবে ওরা। শুধু রাজ্জাক সাহেব নন, সবার মুখে একটা দুশ্চিন্তার ছাপ। কাল নিশ্চয়ই কিছু একটা ঘটবে। কি ঘটবে কে জানে। হয়তো রক্তপাত হবে, প্রচুর রক্তপাত। সালমা শুনল রাজ্জাক সাহেবের গিন্নি প্রশ্ন করলেন, আর কত এসব চলবে বলো তো? রাজ্জাক সাহেব জবাব দিলেন, জানি না, কেউ জানে না। কতকাল এমনি উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে ওদের থাকতে হবে। এমনও সময় এসেছে মাঝে মাঝে যখন মনে হয়েছে এবার বুঝি তারা শান্তির নাগাল পেল। কিন্তু পরক্ষণেই তাদের সে ভুল ভেঙে গেছে। হিংসার নখরাঘাতে ক্ষতবিক্ষত হয়েছে ওরা। হতাশায় ভেঙে পড়ে বলেছে, আর পারি না। সালমা শুনল রাজ্জাক সাহেব বলছেন, কতকাল চলবে সে কথা ভেবে কি হবে, তুমি ছেলে মেয়েগুলোকে কাল একটু সামলে রেখো। গিন্নি বললেন, রাখব। আর এমনই সময় অকস্মাৎ সমস্ত শহর কাঁপিয়ে অযুত কণ্ঠের স্লোগানের শব্দে চমকে উঠল সবাই। যারা ঘুমিয়ে পড়েছিল তারা ঘুম থেকে জেগে উঠে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, কি হলো? ওরা কি গুলি চালালো আবার? আকাশে মেঘ নেই, তবু ঝড়ের সংকেত। বাতাসে বেগ নেই, তবু তরঙ্গ সংঘাত। কণ্ঠে কণ্ঠে এক আওয়াজ, শহীদের খুন ভুলব না, বরকতের খুন ভুলব না। যেন আকাশ ভেঙে পড়ছে, পৃথিবী কাঁপছে। ভূমিকম্পে চৌচির হয়ে ফেটে পড়ছে দিক বিদিক। শুধু উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব নয়, পশ্চিম নয়, যেন সমস্ত পৃথিবী জুড়ে ছাদে ছাদে প্রতি ছাদে বিক্ষুব্ধ ছাত্র যুবক ফেটে পড়ছে চিৎকারে, শহীদ স্মৃতি অমর হোক। সবাই বুঝল। বুঝতে কারো বেগ পেতে হলো না। রাস্তায় স্লোগান দেয়া নিষেধ, মিছিল শোভাযাত্রা বেআইনি করেছে সরকার। আর তাই ঘরে ঘরে ছাদের উপরে সমবেত হয়ে স্লোগান দিচ্ছে ওরা, ছাত্ররা। মুসলিম হল, মেডিকেল হোস্টেল, ঢাকা হল, চামেলি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, ইডেন হোস্টেল, নূরপুর ভিলা, সবাই যেন এক কণ্ঠে আশ্বাস দিচ্ছে, দেশ আমার, ভয় নাই। সালমার হাতে একটা টান দিয়ে শাহেদ বলল, গত ইলেকশনের সময় তোরা স্লোগান দিয়েছিলি ছাদের উপরে, তাই না আপা? হ্যাঁ, সালমা সংক্ষেপে জবাব দিল। শাহেদ বলল, কি লাভ হয়েছে তোদের? যাদের ভোট দিয়ে পাঠিয়েছিস তারা তো এখন কিছুই বলছে না। উত্তরে সালমা কিছু বলবে ভাবছিল, শুনল রাজ্জাক সাহেব তার স্ত্রীকে বোঝাচ্ছেন, সবাই তো আর মীর জাফর নয়, ভালো লোকও আছে। আসল কথা হলো কে ভালো আর কে মন্দ সেটা যাচাই করে নেয়া, বুঝলে? অনেকক্ষণ এক ঠায় দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা করছিল মাহমুদের। একটা চেয়ার খালি হতে তাড়াহুড়ো করে বসে পড়ল সে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 9টা বেজে গেছে প্রায়। এতক্ষণ কিউখানের একটানা প্রলাপ শুনতে হয়েছে। বড় কর্তার ধমক খেয়ে লোকটা রেগেছে ভীষণ। এই তো একটু আগে ইন্সপেক্টরদের সবাইকে ডেকে অবস্থা জানালেন তিনি।
আমি জানতাম আপনাদের দিয়ে কিচ্ছু হবে না, আপনারা শুধু গায়ে বাতাস দিয়ে বেড়াতে পারেন। বড় কর্তা বললেন, কি আশ্চর্য, আপনাদের কাজের নমুনা দেখলে আমার গা জ্বালা করে ওঠে। এত কিছু ঘটে যাচ্ছে, অথচ আপনারা কিছুই করতে পারছেন না। একজন পুলিশ অফিসার হাত কচলে বলল, আমরা কি করব স্যার? ওরা ছাদের ওপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, আমরা হুকুমের দাস। আমরা কি করব স্যার? আপনারা কি করবেন মানে? বড় কর্তা ভ্রু কুঁচকে বললেন, আপনারাই তো সবকিছু করবেন। আপনারা হচ্ছেন সাচ্চা দেশপ্রেমিক, দেশ তো আপনাদের দিকে তাকিয়ে আছে। বড় কর্তার কথা শুনে মাহমুদ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে, আর ভাবছিল, সত্যি লোকটা একটা জিনিয়াস। মানুষকে কি শ্রদ্ধার চোখেই দেখে, আমাদের প্রতি তার কি গভীর মমত্ববোধ। বড় কর্তা আবার বললেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গুটিকয় বিদেশের দালাল আমাদের সোনার দেশটাকে একেবারে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে, সর্বনাশ করছে আমাদের। তার কথায় একজন অফিসার উৎসাহিত হয়ে বলল, ইয়ে হয়েছে স্যার, কি যে বলবো, যেখানে যাই সেখানে দেখি ছেলে ছোকরাগুলো সব জটলা বেঁধে কি সব ফুসুর ফাসুর করছে। জানেন স্যার, লোফার এই খবরের কাগজের হকার বলুন, রিক্সাওয়ালা বলুন, এমনকি সরকারি কর্মচারীদের মধ্যেও কেমন একটা সন্দেহের ভাব দেখলাম। আমাদের বিরুদ্ধে কেমন যেন একটা ষড়যন্ত্র করছে ওরা। ওহে, দেশটা একেবারে রাষ্ট্রদ্রোহিতে ভরে গেছে। কিউ খানের চোখে মুখে হতাশার ছাপ। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো মাহমুদ। শাহানা ওর জন্য দাঁড়িয়ে থাকবে গুলিস্তানের সামনে, তাকে নিয়ে বাসায় ফিরতে হবে। বজলে আর ডলি এখনো অপেক্ষা করছে। স্লোগান দেবার চোঙ্গাগুলো এক পাশে এনে জড়ো করে রাখল ওরা। এতক্ষণ ছাদের উপরে উঠে একটানা অনেকক্ষণ স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সবাই। এই শীতের মরশুমেও গা বেয়ে ঘাম ঝরছে, গলা ফেটে গেছে, স্বরটা ভেঙে ভেঙে বেরুচ্ছে গলা দিয়ে। মুনিম বলল, গরম পানিতে নুন দিয়ে গার্গল করো, ভালো হয়ে যাবে, নইলে ব্যথা করবে গলায়, কাল আর কথা বেরোবে না। কয়েকজন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। ওরা বিছানায় এলিয়ে পড়ল। কেউ কেউ কাল দিনে কি ঘটতে পারে তাই নিয়ে জোর আলোচনা শুরু করলো করিডোরে। কেউ ডাইনিং হলে খেতে গেল। খাবার টেবিলেও তর্ক বিতর্ক আর আলোচনার শেষ নাই। মাঝখানের মাঠটাই, যেখানে সুন্দর ফুল গাছের সার থরে থরে সাজানো, ঘাসের ওপর হাত পা ছড়িয়ে বসল মুনিম। অনেক চিন্তার অবসরে ডলির কথা মনে পড়ল ওর। ডলির সঙ্গে একবার দেখা হলে ভালো হতো, মুনিম ভাবল। কিন্তু পরক্ষণে আরেক চিন্তায় ডলি হারিয়ে গেল মন থেকে। রাত শেষে ভোর হবে, আর পুলিশ এসে হয়তো ঘিরে ফেলবে পুরো হলটাকে। এমনি ঘিরেছিল আরেকবার, 52 সালের 25শে ফেব্রুয়ারিতে। তখন এই হলটাই ছিল আন্দোলনের কেন্দ্রস্থল। সেদিনের কথা ভাবতে অবাক লাগে মুনিমের। রীতিমতো একটা সরকার চালাতে হয়েছিল ওদের। বজলুর 25 নম্বর রুমটা ছিল অর্থ দপ্তরের অফিস। দোরগড়ায় লাল কালিতে বড় বড় করে লেখা ছিল অর্থ দপ্তর। ছেলেরা টাকা সংগ্রহের জন্য কৌটা হাতে বেরিয়ে যেত ভোরে ভোরে। রাস্তায় আর বাসায় বাসায় চাঁদা সংগ্রহ করে বেড়াতো ওরা। দুপুরে কৌটা ভরা আনি দুয়ানি আর টাকা এনে জমা দিত অফিসে। আন্দোলনের যাবতীয় খরচপত্র সেখান থেকে চালানো হতো। বজলু ছিল এই দপ্তরের কর্তা। অর্থনীতিতে খুব ঝানু ছিল বলে ওই পদটা দেয়া হয়েছিল ওকে। নিশু ছিল ওর হেড কেরানি। কেরানির মতোই মনে হতো ওকে। অর্থ দপ্তরের পাশে ছিল ইনফরমেশন ব্যুরো। ওদের কাজ ছিল কোথায় কি ঘটছে তার খবর সংগ্রহ করা। ভোর হতে সাইকেলে চড়ে এই ক্ষুদে গোয়েন্দার দল বেরিয়ে পড়তো শহরের পথে।
কোথায় কজন গ্রেপ্তার হলো, কোথায় অধিক সংখ্যক পুলিশ জমায়েত হয়েছে, কোন জায়গায় এখন হামলা চলার সম্ভাবনা আছে, এসব খোঁজ নিত ওরা। আর কোনো খোঁজ পেলে তক্ষুনি হেড অফিসে এসে খবরটা পৌঁছে দিত। এছাড়া আরও কয়েকটা কাজ ছিল ওদের। এক জায়গা থেকে আরেক জায়গায় খবর আদান প্রদান করা, সরকারি গোয়েন্দাদের উপর নজর রাখা, আর নিজেদের মধ্যে কোনো স্পাই আছে কিনা সেই দৃষ্টি রাখা। ইনফরমেশন ব্যুরোর কর্মকর্তা ছিল আরজান ভাই। বড় ধুরন্ধর ছিল লোকটা। 2 জন সরকারি গোয়েন্দাকে হলের মধ্যে ধরে কি মারটাই না দিয়েছিল সে। ইনফরমেশন ব্যুরোর পাশে ছিল প্রচার বিভাগের অফিস, তার পাশে খাদ্য দপ্তর। ওদের কাজ ছিল জেলখানায় আটক বন্দীদের খাবার সরবরাহ করা। কেন্দ্রীয় দপ্তরটা ছিল মনসুর ভাইয়ের রুমে। সেখানে বসে আন্দোলন সম্পর্কে মূলনীতি নির্ধারণ করা হতো। সেই মতো চলত সবাই। বিকেলে অফিস আদালত থেকে, কারখানা আর বস্তি থেকে হাজার হাজার লোক এসে জমায়েত হতো হলের সামনে। প্রচার দপ্তর থেকে মাইকের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেয়া হতো ওদের। তারপর তারা চলে যেত। বসে বসে সে দিনগুলোর কথা ভাবছিল মুনিম। ভাবতে বেশ ভালো লাগছিল ওর। একটা ছেলে এগিয়ে এসে বলল, এখানে কুয়াশার মধ্যে বসে আছেন কেন? উঠুন মুনিম ভাই, আপনার জন্য ভাত নিয়ে এসেছি রুমে। মুনিম উঠে দাঁড়ালো। চলো। শাহানাকে নিয়ে বেশ রাত করে বাসায় ফিরে এলো মাহমুদ। প্রায় রাতে এমনই দেরি হয় ওর। কোনোদিন কাজ থাকে, কোনোদিন ক্লাবে যায়, আর রেস্তোরাঁয় বসে আড্ডা মারে। জীবনটা হলো একটা সুন্দর করে সাজানো বাগানের মতো। যেদিকে খুশি ইচ্ছে মতো উড়ে যেতে পারো তুমি, কিংবা কখনো ভ্রমর হয়ে উড়ে বেড়াতে পারো এক ফুল থেকে অন্য ফুলে। শাহানার বাহুতে স্পর্শ করে মাহমুদ বলল, শাহানা, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? শাহানা শুধু চোখ তুলে একবার তাকালো ওর দিকে, তারপর সংক্ষেপে বলল, হ্যাঁ। মাহমুদ জানতো কি উত্তর দেবে শাহানা। অতীতে এমনি আরও অনেককে প্রশ্ন করে ওই একই জবাব পেয়েছে সে। আগে রোমাঞ্চিত হতো, আজকাল আর তেমন কোনো সাড়া জাগে না মনে। তবু আবার জিজ্ঞেস করল মাহমুদ, সত্যি ভালোবাসো? শাহানা হেসে জবাব দিল, জানি না। আমি জানি। মাহমুদ কেটে কেটে বলল, আমি জানি একদিন তুমি বাবুই পাখির মতো পলকে উড়ে চলে যাবে। শাহানা রক্তাভ হলো। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, তাই যাব। একজনের কাছে বেশি দিন থাকতে ভালো লাগে না আমার। গলার স্বরে তার শ্লেষ আর ঘৃণা। মাহমুদের মনে হলো মেয়েটি বড় নির্লজ্জ। ঠোঁটের কোণে কথাটা একটুও বাঁধল না ওর। কি নির্বিকার ভাবেই না বলে গেল। মাহমুদ নিজেও কথা বলেছে অনেককে। সালেহাকে মনে পড়ে। টালি ক্লার্কের মেয়ে সালেহা। মেয়েটা রীতিমতো ভালোবেসে ফেলেছিল ওকে। বোকা মেয়ে। ওর কথা ভাবলে দুঃখ হয় মাহমুদের। অমন বিষ খেয়ে আত্মহত্যা না করলেও পারত সে। কিন্তু শাহানা ওর মতো বিষ খাবে না। খুব স্বাভাবিকভাবে সব কিছু নিতে পারবে সে। তবু মাহমুদের কেন যেন আজ মনে হলো মেয়েটা বড় নির্লজ্জ। ভেতরে বাতি নেভানো ছিল। কড়া নাড়তে গিয়ে দুজনের চোখে চোখ পড়ল। মুখ টিপে এক টুকরো অর্থপূর্ণ হাসি ছড়ালো শাহানা। মাহমুদও না হেসে পারল না। খানিকক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তারপর বাতি জ্বলে উঠল। শব্দ হলো কপাট খোলার। খোলা দরজার ওপাশে দাঁড়িয়ে বজলে। পরিপাটি চুলগুলো এলোমেলো। মুখে ঈষৎ বিরক্তির আমেজ। ওদের দেখে বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? মাহমুদ হাত ঘড়িটা ওর মুখের কাছে বাড়িয়ে দিয়ে আস্তে করে বলল, খুব তাড়াতাড়ি ফিরিনি কিন্তু।
বজলে লজ্জা পেয়ে বলল, এ কি 2 ঘন্টা? আমার মনে হচ্ছিল। আমারও তেমনি মনে হলো। জলের দিকে আর চোখে এক পলক তাকিয়ে নিয়ে শব্দ করে হাসল মাহমুদ। নীল আলো ছড়ানো ঘরের দেয়ালে একটা টিকটিকি টিকটিক শব্দে ডেকে উঠল। কৌচের উপর বসে দেহটা এলিয়ে দিল মাহমুদ। আলনা থেকে তোয়ালেটা নামিয়ে নিয়ে বাথরুমে গিয়ে ঢুকল শাহানা। ডলি দাঁড়িয়েছিল উত্তরমুখ আলমারিটার পাশে, জানালার ধার ঘেঁষে ওদেরকে পেছন করে। মাহমুদ বলল, কাল সকালে কি তোমার সঙ্গে একবার দেখা হতে পারে বজলে? বজলে প্রশ্ন করল, কেন বলো তো? মাহমুদ বলল, কিছু আলাপ ছিল। বজলে শুধালো, গোপনীয় কিছু? মাহমুদ ঘাড় নাড়ল, না, ঠিক গোপনীয় কিছু নয়। বজলে এগিয়ে এসে বসল তার সামনে। কাল কেন, এখন বলো না। মাহমুদ বলল, না, এখন না, কাল সকালে বরং একবার এখানে এসো তুমি, কেমন? জানালার পাশে দাঁড়ানো ডলি ঝুঁকে পড়ে কি যেন দেখছিল বাইরে। সার সার বাতি, গাড়ি আর লোকজন, সব কিছু বড় অস্বস্তিকর মনে হলো তার। যেন এমন একটা নিরিবিলি অন্ধকার কোণে গিয়ে লুকোতে পারলে সে বেঁচে যায়। পেছন ফিরে তাকাতে ভয় হচ্ছে ওর। যদি মাহমুদের চোখে চোখ পড়ে তাহলে? সত্যি ওরা কি ভাবছে কে জানে। ডলি রীতিমতো ঘামতে শুরু করলো। বাইরে বেরিয়ে যখন রিকশায় উঠল ওরা, তখন ইলশে গুড়ির মতো বৃষ্টি ঝরছে। ডলি অনুযোগের সুরে বলল, আজ আমাকে এত বড় একটা লজ্জা না দিলে চলতো না? বজলে অপ্রস্তুত হয়ে বলল, কোথায় লজ্জা দিলাম তোমায়? ডলি ঈষৎ রক্তাভ হয়ে বলল, জানি না। ডলির হাতটা মুঠোর মধ্যে তুলে নিয়ে মৃদু চাপ দিল বজলে। চোখ জোড়া ওর মুখের ওপর থেকে সরিয়ে নিয়ে বাইরে গাড়ি ঘোড়া আর লোকজনকে দেখতে লাগলো ডলি। রাস্তায় তেমন ভিড় নেই, যানবাহন চলাচল অনেক কম। পথের দুপাশে দোকানগুলোতে খরিদ্দারের আনাগোনা খুব বেশি নয়। সহসা ডলি চমকে উঠল। মনে হলো ওদের রিকশার পাশ ঘেঁষে মুনিম সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে গেল। কোথায় গেল সে? কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়ল ডলি। এমনও হতে পারে যে আজ বাসায় ফিরে দেখবে মুনিম তার অপেক্ষায় বসে আছে। ডলিকে কাছে পেয়ে হয়তো বলবে, অনেক ভেবে দেখলাম ডলি, তোমাকে বাদ দিলে জীবনে আর কিছুই থাকে না, তাই সব ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে এলাম, আমাকে ক্ষমা করে দাও বলে কাতর চোখ জোড়া তুলে ওর দিকে তাকাবে সে। ডলি তখন কি উত্তর দেবে? ভাবতে গিয়ে ডলি ঘেমে উঠল। কিন্তু পরক্ষণেই মনে হলো এ তার উদ্ভট কল্পনা ছাড়া আর কিছু নয়। মুনিমকে সে দেখেনি, ওটা চোখের ভুল। এ 3 দিন ওরা খালি পায়ে হাঁটা চলা করছে, সাইকেলে নিশ্চয়ই চড়বে না মুনিম। ভাবতে গিয়ে কেন যেন বড় হতাশ হলো ডলি। বজলে ওর হাতে একটা নাড়া দিয়ে বলল, কি ব্যাপার, চুপচাপ কি ভাবছ? ডলি আরো একটু ঘনিষ্ঠ হয়ে বলল, না, কিছু না। তারপর অনেকটা পথ চুপ থেকে সহসা প্রশ্ন করল, ওরা স্বামী স্ত্রী তাই না? ওরা কারা, কাদের কথা বলছো? বজলে অবাক হয়ে তাকালো ওর দিকে। ডলি বলল, শাহানা আর মাহমুদ। বজলে কি ভেবে বলল, হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী, এই তো মাস কয়েক হলো বিয়ে হয়েছে তাদের। কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন? না, এমনি। বজলের একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল ডলি। সারা রাত এক লহমার জন্য ঘুমোলো ওরা। মেডিকেল হোস্টেল, মুসলিম হল, চামেলি হাউস, ইডেন হোস্টেল, ফজলুল হক হল, সতর্ক প্রহরীর মতো সারা রাত জেগে রইল ওরা। কেউ বা জটলা বেঁধে কোরাসে গান গাইল, ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি। কেউ গাইল দেশ হামারা। ফজলুল হক হলটাকে
বাইরে থেকে দেখতে মুঘল আমলের দুর্গতদের মতো মনে হয়। আস্তরবিহীন ইটের দেওয়ালগুলো রক্তের মতো লাল। 3 তলা দালানটা চৌকোনা, মাঝখানে দুর্বা ঘাস পাতা প্রশস্ত মাঠ, দুপাশে বাগান। মাঠের ওপর ছেলেরা কাগজের স্মৃতিস্তম্ভ গড়তে বসল। বাঁশের কঞ্চি এলো, কাগজ এলো, রং তুলি সব কিছু নিয়ে কাজে লেগে গেল। অদূরে কালো পতাকা আর কালো ব্যাজ বানাতে বসলো আরেক দল ছেলে। ঘন অন্ধকারে ছায়ার মতো মনে হলো ওদের। 3 তলা থেকে কে একজন ডেকে বলল, একটু অপেক্ষা করো, আমরা আসছি। অপেক্ষা করার সময় নেই, নিচে থেকে কবি রসুল জবাব দিল। রাতারাতি শেষ করতে হবে সব, তোমরা তাড়াতাড়ি এসো। আরেকজন বলল, আসার সময় আঠার টিনটা নিয়ে এসো মাহের। এমনি আরও একটা রাত এসেছিল 52 সালের 21শে ফেব্রুয়ারিতে। পরিকল্পনাটা প্রথমে আলিম ভাইয়ের মাথায় এসেছিল। রাতারাতি একটা স্মৃতিস্তম্ভ গড়ব আমরা। চমৎকার, শুনে সাই দিয়েছিল সবাই। মেডিকেল হোস্টেলের চারপাশে তখন জমাট নিস্তব্ধতা। রাস্তায় গাড়ি ঘোড়ার চলাচল নেই। আকাশমুখী গাছগুলো কুয়াশার ভারে আনত। একে একে ছেলেরা সবাই বেরিয়ে এলো ব্যারাক ছেড়ে। প্রথমে একটা জায়গা ঠিক করে নিল ওরা। শহীদ রফিকের গুলিবিদ্ধ খুলিটা চরকির মতো ঘুরতে ঘুরতে যেখানে সে ছিটকে পড়েছিল, যেখানে দাঁড়িয়ে বরকত তার জীবনের শেষ কথাটা উচ্চারণ করেছিল, ঠিক হলো সেখানে স্মৃতিস্তম্ভ গড়বে ওরা। সেখান থেকে প্রায় 300 গজ দূরে মেডিকেল কলেজের একটা বাড়তি ঘর তোলার জন্য ইট রাখা হয়েছিল স্তূপ করে। এই 300 গজ পথ সার বেঁধে দাঁড়ালো ছেলেরা। তারপর হাতে হাতে 1 ঘন্টার মধ্যে 4000 ইট সেখান থেকে বয়ে নিয়ে এলো ওরা। স্টোর রুমের তালা খুলে 3 বস্তা সিমেন্ট বের করা হলো। 2 জন গিয়েছিল রাজমিস্ত্রি আনতে চকবাজারে। সেই শীতের রাতে অনেক তালাশ করে মিস্ত্রি নিয়ে ফিরে এলো ওরা। সারা রাত কাজ চলল। পরদিন সমস্ত দেশ অবাক হয়ে শুনল সে খবর। তারপর তারও 3 4 পরে আরও একটা খবর শুনে বিস্ময়ে বিমূঢ় হলো সবাই। সরকারের মিলিটারি এসে স্মৃতিস্তম্ভটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। কিন্তু ছেলেরা দমেনি। ধুলোয় মেশানো ইটের পাঁজরগুলোকে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে দিয়েছিল ওরা। কয়েকটা গন্ধরাজ আর গাঁদা ফুলের চারা লাগিয়ে দিয়েছিল ভেতরে। এসব 3 বছর আগের কথা। সে রাতে মেডিকেলের ছেলেরা কাপড় দিয়ে কঞ্চির ঘেরটা ঢেকে দিল সযত্নে। বাগান থেকে ফুল তুলে এনে অজস্র ফুলে ভরিয়ে দিল বেদি। তারপর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইল ওরা। শহীদের খুন ভুলব না, বরকতের খুন ভুলব না। কাগজ দিয়ে গড়া স্মৃতিস্তম্ভের কাজ শেষ করে ছেলেরা অনেকেই কবি রসুলের রুমে বিশ্রাম নিতে এলো। রাহাত আর মাহের হাত পা ধুয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর। উফ, এই শীতের ভেতরেও গায়ে ঘাম বেরিয়ে গেছে। রাহাত হাই তুলল। মাহের বলল, একটা সিগারেট খাওয়াও না রসুল ভাই, আছে? না, নেই। কম্বলের ভেতর থেকে মুখ বের করে জবাব দিল রসুল। বিকেল থেকে শরীরটা জ্বর করছিল ওর। এখন আরও বেড়েছে, কিন্তু সেটা ও জানতে দেয়নি কাউকে। ওর ভয়, যদি জ্বরের খবরটা সবাই জেনে যায় তাহলে ঘর ছেড়ে 1 পাও বাইরে বেরোতে দেবে না ওকে। উফ, এমন দিনেও কেউ ঘরে বন্দি হয়ে থাকতে পারে? নড়ে চড়ে শুতে গিয়ে ওর গায়ে হাত লাগাতে রাহাত চমকে উঠল। এ কি রসুল ভাই, তোমার জ্বর এসেছে? এই সামান্য জ্বর। ইস, গা দেখছি পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো সামান্য? রাহাত উঠে বসে কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে দিল ওর। মাহের বলল, আমি ঘুম দিলাম রাহাত, ভোর রাতে ব্ল্যাক ফ্ল্যাগ তোলার সময় আমায় জাগিয়ে দিও। এখন আবার ঘুমাবে কি? রাহাত কোনো উত্তর দেবার আগে আরেকজন বলল, একটু পরেই পতাকা তোলার সময় হয়ে যাবে, তার চেয়ে এসো গল্প করি।
সেই ভালো। মাহের উঠে বসল, কিন্তু একটু ধুয়ো না পেলে জমছে না। আছে নাকি কারো কাছে? থাকলে এক আধটা দাও। আহ, তুমি জ্বালিয়ে মারলে, কে একজন বলে উঠল। নাও টানো। সিগারেটটা ধরিয়ে একটা তৃপ্তির টান দিল মাহের। তারপর একটা গল্প বলতে শুরু করলো সে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল সালমা। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল ওর। গায়ের ওপর থেকে লেপটা সরিয়ে ধীরে ধীরে উঠে বসল। বাতিটা জ্বালিয়ে কলগোড়া থেকে হাত মুখ ধুয়ে এলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ঘন চুলগুলোর মধ্যে মৃদু চিরুনি বুলিয়ে নিল সালমা। খাটের তলা থেকে স্টোভটা টেনে নিয়ে আগুন ধরালো। ঠান্ডায় হাত পা কাঁপছিল। আগুনের পাশে বসে গাটা একটু গরম করে নিল সে। তারপর চায়ের কেতলিটা আগুনে তুলে দিয়ে আসাদকে ডাকতে গেল। দরজাটা খুলে ভেতরে ঢুকতে বড় সংকোচ হচ্ছিল সালমার। দরজা খুলে দেখল কম্বলটা গায়ে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আসাদ। বালিশের ওপর থেকে মাথাটা গড়িয়ে পড়েছে বিছানার ওপর। চোখে তার গাঢ় ঘুম। কি নাম ধরে ডাকবে সালমা ভাবল, আসাদ সাহেব না আসাদ ভাই? অবশেষে ডাকল, এই শুনছেন? 4টা বেজে গেছে, শুনছেন? শোনার কোনো লক্ষণই দেখা গেল না। সালমা ভাবল শাহেদকে দিয়ে জাগাবে ওকে, কিন্তু এত রাতে শাহেদকে জাগানো বিপদ। যেমন রগচটা ছেলে রেগে গিয়ে আবার একটা কাণ্ড ঘটিয়ে বসবে। সালমা আবার ডাকল, এই যে শুনছেন? 4টা বেজে গেছে, শুনছেন? আহ, কি হচ্ছে এই রাতের বেলা? সহসা রেগে গেল আসাদ। তার চোখে মুখে বিরক্তি। ঘুমের ঘোরে পাশ ফিরে শুল সে। সালমা মুখ টিপে হাসল। আচ্ছা বিপদ তো লোকটাকে নিয়ে। এই যে শুনছেন? কাঁধের পাশে জোরে একটা ধাক্কা দিল সালমা। ধরফড় করে এবার বসলো আসাদ। কি ব্যাপার, কয়টা বাজে? 4টা। সালমা ঈষৎ ঘাড় নেড়ে বলল, আপনি তো বেশ ঘুমোতে পারেন। উঠুন, চটপট হাত মুখ ধুয়ে নিন। আমি যাই, চায়ের পানিটা নামাই গিয়ে, কেমন? মিষ্টি করে হাসল সালমা। যান, আমি আসছি। আসাদের চোখে মুখে তখনও ঘুমের অবসাদ। জড়ানো গলায় বলল, উফ কি শীত, হাত পা সব ঠকঠক করে কাঁপছে। চাদরটা গায়ে জড়িয়ে নিন, নইলে ঠান্ডা লাগবে। যাবার সময় বলে গেল সালমা। ঘুমে তখনও চোখ জোড়া বারবার জড়িয়ে আসতে চাইল তার। তবু চাদরটা গায়ে টেনে নিয়ে উঠে দাঁড়ালো আসাদ। চটি জোড়া খাটের তলা থেকে বের করে নিয়ে পড়ল। বারান্দায় বালতি ভরা পানি ছিল। পানিতে হাত দিতে গিয়ে ঠান্ডায় শিউরে উঠল। উত্তর থেকে আসা ঈষৎ ভেজা বাতাস দেয়ালের গায়ে প্রতিহত হয়ে অদ্ভুত একটা শব্দের সৃষ্টি করছে। সে শব্দ অনেকটা যেন হাহাকারের মতো শোনাচ্ছে কানে। ও ঘর থেকে সালমা শুধালো, আপনার হাত মুখ ধোয়া হলো আসাদ সাহেব? এই তো হলো। ঘরের মধ্যে আর কোনো আলো নেই। অন্ধকারে শুধু স্টোভটা জ্বলছে মাঝখানে। তার পাশে বসে স্থির চোখে কেতলিটার দিকে তাকিয়ে রয়েছে সালমা। দেয়ালে বড় হয়ে একটা ছায়া পড়েছে তার। দোরগোড়ায় মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো আসাদ। হঠাৎ দেয়ালের ছায়াটাকে অদ্ভুত সুন্দর বলে মনে হলো ওর। নিঃশব্দে স্টোভটার কাছে এসে বসলো আসাদ। আপনার কি খুব শীত লাগছে? একসময় আস্তে করে শুধালো সালমা। স্টোভের আরো একটু কাছে এসে আসাদ বসল। সত্যি ভীষণ শীত পড়েছে। হাত জোড়া বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, দেখুন বলে হাত দুটো ওর দিকে এগিয়ে দিল আসাদ। অন্ধকারে মৃদু হাসল সালমা। হাত বাড়িয়ে ওর হাতের তাপ অনুভব করতে গেলে হাত জোড়া মুঠোর মধ্যে আলতো ধরে রাখল আসাদ। সালমা শিউরে উঠল। প্রথমে রীতিমতো ঘাবড়ে গেল সে, ঈষৎ বিস্মিতও হলো। তারপর চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে রইল স্টোভের দিকে। বুকটা দুরু দুরু করে কাঁপছে তার। এই শীতের ভেতরেও মনে হলো সে যেন ঘামতে শুরু করেছে। কয়েকটি মুহূর্ত,
বেশ ভালো লাগলো সালমার। সে ওর মুখের দিকে তাকাবার সাহস পেল না, হাত জোড়া টেনে নেবার কোনো চেষ্টাও করল না। শুধু আধা ফোঁটা স্বরে বলল, পানি গরম হয়ে গেছে। বলতে গিয়ে গলাটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। তারপর এক সময় আস্তে হাত জোড়া টেনে নিল সালমা। নিঃশব্দে চা তৈরি করতে লাগলো সে। চায়ের কাপে চামচের টুংটাং শব্দ। আসাদ বলল, আমার কাপের চিনি একটু কম করে দেবেন। সালমার মনে হলো আসাদের গলাটাও যেন কাঁপছে, যেন একটু আড়ষ্ট আর জড়িয়ে যাওয়া কণ্ঠস্বর। অন্ধকারে বার কয়েক ওর শক্ত সবল হাত জোড়ার দিকে তাকালো সালমা। না, রওশন তার হারানো হাত দুটো কোনো দিনও ফিরে পাবে না। একটা অশান্ত দীর্ঘশ্বাস বাতাসে শিহরণ জাগিয়ে গেল। অনেকক্ষণ নীরবে চায়ের পেয়ালায় চুমুক দিল ওরা। মিছিল, শোভাযাত্রা, ধর্মঘট, মুহূর্তের জন্য সবকিছু অনেক দূরে সরে গেল। তারপর, তারও অনেক পরে, আগে থেকে রিক্সা ঠিক করা ছিল, দোরগড়ায় তার ডাক শোনা গেল। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে আসাদ বলল, কাপড় পরে নিন, সময় হয়ে গেছে। সালমা অস্ফুট স্বরে কি যে বলল বোঝা গেল না। বাইরে কনকনে শীত। রিকশায় এসে চুপচাপ বসল ওরা। সালমাকে মেয়েদের হোস্টেলে পৌঁছে দিয়ে আসাদ তখন ছেলেদের ব্যারাকে এসে ঢুকল। ঠিক সেই সময়ে হঠাৎ টাইফুনের শব্দে স্লোগানের তরঙ্গ জেগে উঠল চারিদিকে। অন্ধকারের বুক চিরে ধ্বনির বীজ ইথারে কাঁপুনি সৃষ্টি করল। মুসলিম হল, নূরপুর ভিলা, চামেলি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, মেডিকেল হোস্টেল, ঢাকা হল যেন হুঙ্কার দিয়ে উঠল একসাথে। সে শব্দ তরঙ্গে অভিভূত হয়ে কে একজন ব্যারাকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে। ছেলেরা তখন কালো পতাকা উত্তোলন করছিল। সরু সিঁড়িটা বেয়ে ছাদের উপর উঠে এলো একদল ছেলে। মুনিম জিজ্ঞেস করল, মই এনেছ তো? হ্যাঁ। দেখো, মইটা খুব মজবুত নয়, সাবধানে উঠো, কালো পতাকাটা উড়িয়ে দাও। পতাকাটা উড়িয়ে দেয়া হলে বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দিল ওরা। তারপর কেউ কেউ নিচে নেমে গেল, আর কয়েকজন ছাদের উপর পায়চারি করতে লাগলো নিঃশব্দে। এক পাশে, যেখানে কার্নিশটা বেশ চওড়া, সেখানে এসে বসল মুনিম। কুয়াশা ছাওয়া আকাশে তখন তারারা নিভতে শুরু করেছে একটা একটা করে। রমনার আকাশে ধলপহর দিচ্ছে। মৃদু উত্তরা বাতাসে শীতের শেষ সুর। দু একটা পাখি শাল, দেবদারু গাছের ফাঁকে কিচিরমিচির করে ডাকছে। কার্নিশের ওপর থেকে দেখল মুনিম 3 লরি পুলিশ এসে নামল মুসলিম হলের গেটে, সাথে একটা জিপ। জিপ থেকে নামলেন পুলিশ অফিসাররা, গাট্টা গোট্টা চেহারা, চোখগুলো লাল লাল। গেটটা বন্ধ ছিল বলে বাইরে দাঁড়াতে হলো ওদের। দারোয়ানকে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। ফ্ল্যাগ স্ট্যান্ডে কালো পতাকাটা পতপত করে উঠছিল। সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষল ওরা। ছেলেরা তখন স্লোগান দিতে শুরু করেছে, দমন নীতি চলবে না। ছাদের ওপর থেকে দ্রুত নিচে নেমে এলো মুনিম। একটা ছেলে ওকে দেখতে পেয়ে বলল, আপনি ওদিকে যাবেন না মুনিম ভাই, আপনি পেছনে থাকুন। আর একটি ছেলে হাত ধরে পেছনের দিকে টেনে নিয়ে গেল তাকে। খবরটা পেয়ে ইতোমধ্যে প্রভোস্ট সাহেব এসে হাজির। মোটা সোটা দেহটা নিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন তিনি। বুকটা দুরু দুরু করছিল। শুকনো ঠোঁট জোড়া নেড়ে বারবার বিড়বিড় করে বলছিলেন তিনি, কি আপদ, কি আপদ। তাকে দেখে দারোয়ান সালাম ঠুকে গেট খুলে দিল। গেট খুলতে পুলিশ অফিসাররা হুড়মুড় করে ঢুকতে যাচ্ছিল। ছেলেরা চিৎকার করে উঠল, আপনারা ভেতরে ঢুকবেন না বলছি। আহা হা, কি হয়েছে, কি হয়েছে?
হাত পা নেড়ে একবার পুলিশ অফিসারদের দিকে আর একবার ছাত্রদের দিকে তাকালেন তিনি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার দেহটা কাঁপছে। ছেলেরা বলল, ওদের বাইরে দাঁড়াতে বলুন স্যার, ভেতরে এলে ভালো হবে না। আহা, আপনারা ভেতরে আসছেন কেন? বাইরে দাঁড়ান একটু। প্রভোস্ট সাহেবের কথায় অপ্রস্তুত হয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়ালো পুলিশ অফিসাররা। ছেলেদের সঙ্গে এরপর কিছুক্ষণ বচসা হলো প্রভোস্ট সাহেবের। প্রভোস্ট সাহেব বললেন, কি আপদ, কালো পতাকাটা এবার নামিয়ে ফেললেই তো পারো, তোমরা নামিয়ে ফেলো না। বাজে অনুরোধ করবেন না স্যার, নামাবার জন্য তো ওটা তুলিনি, ছেলেরা এক স্বরে বলে উঠল। নিরাশ হয়ে বার কয়েক মাথা চুলকালেন প্রভোস্ট সাহেব। তারপর বিড়বিড় করে বললেন, কি আপদ, কি আপদ। পুলিশ অফিসারগুলোর ধৈর্যচ্যুতি ঘটছিল, তাই হুড়মুড় করে আরেক প্রস্থ ভেতরে ঢোকার চেষ্টা করল তারা। ছেলেরা এগিয়ে এসে বাধা দিল, আমরা ঢুকতে দেব না বলছি, দেব না। তবু খাকি পোশাক পরা অফিসারদের সামনে এগুতে দেখে পরক্ষণে অপরিসর বারান্দাটার ওপর চিত হয়ে শুয়ে পড়ল ওরা। তারপর চিৎকার করে বলল, যেতে হলে বুকের উপর দিয়ে হেঁটে যাও, এমনিতে যেতে দেব না আমরা। পুলিশ অফিসারগুলো পরস্পরের মুখের দিকে তাকালো। একজন অফিসার আরেকজনের কানে ফিসফিসিয়ে বলল, আমাদের অত কোমল হলে চলবে কেন স্যার? শুনলে কিউ খান সাহেব বরখাস্ত করে দেবেন আমাদের। কিন্তু কেউ সাহস করল না এগুতে। মেডিকেলে মেয়েদের হোস্টেলের বাদিককার রুমটায় ৩-৪ মেয়েকে নিয়ে বসে আলাপ করছিল সালমা। বাইরে বারান্দায় বসে তখন কয়েকটি মেয়ে গান গাইছিল, ওদের ভুলিতে পারি না, ভুলি নাই রে। একটু আগে কালো পতাকা তুলেছে ওরা, এখনো সেই পতাকা তোলার বিষয় নিয়ে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ একটা বিরাট শব্দে চমকে উঠল সালমা। বারান্দা থেকে একটি মেয়ে চিৎকার করে বলল, পুলিশ! কোথায়? সালমা ছিটকে বেরিয়ে এলো বারান্দায়। মেয়েটি হাত বাড়িয়ে দেখালো, ওই দেখো। সালমা চেয়ে দেখল, পুলিশ বটে। ছাত্রদের ব্যারাক ঘেরাও করেছে ওরা। সামনে দাঁড়িয়ে কিউ খান নিজে। রাতে বড় কর্তার পাল্লায় পড়ে মাত্রাতিরিক্ত টেনেছে, তার আমেজ এখনো যায়নি। মাথাটা এখনো ভার ভার লাগছে, চোখ জোড়া জবা ফুলের মতো লাল টকটকে। মেডিকেল ব্যারাকের গেটটা পেরুতে কালো কাপড় দিয়ে ঘেরা শহীদ বেদিটা চোখে পড়ল কিউ খানের। লাল চোখে আগুন ঠিকরে বেরুল তার। আধো আলো অন্ধকারে শহীদ বেদিটার দিকে তাকালে গাটা ছমছম করে ওঠে। আলকাতরার মতো কালো কাপড়টা অন্ধকারকে যেন বিভীষিকাময় করে তুলেছে। আর তার ওপর যত্নে সাজিয়ে রাখা অসংখ্য ফুলের মালা হিংস্র পশুর চোখের মতো জ্বলছে ধিকি ধিকি করে। কিউ খানের ইশারা পেয়ে একদল পুলিশ অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ল শহীদ বেদিটার উপর। কঞ্চির ঘেরাটা দুহাতে উপড়ে অদূরে নর্দমার দিকে ছুঁড়ে মারতে লাগলো তারা। কালো কাপড়টা টুকরো টুকরো করে ফেলে দিল একপাশে। ফুলগুলো পিষে ফেলল বুটের তলায়। হঠাৎ একটা রক্তগোলাপ মারতে গিয়ে কিউ খানের মনে পড়ল, যৌবনে একটি মেয়েকে এমনি একটি ফুল দিয়ে প্রেম নিবেদন করেছিল সে। এক মুহূর্ত নীরব থেকে পিশাচের মতো হেসে উঠল কিউ খান। হৃদয়ের কোমলতা তার মরে গেছে বহুদিন আগে। ছেলেরা ইতোমধ্যে ব্যারাক ছেড়ে বেরিয়ে জমায়েত হয়েছে বাইরে, আর মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিচ্ছে উত্তেজিত গলায়। কারো গায়ে গেঞ্জি, কারো লুঙ্গি ছাড়া আর কিছুই নেই পরনে। কেউ কেউ গায়ে কম্বল চাপিয়ে বেরিয়ে পড়েছে বাইরে। সকলে উত্তেজিত, ক্রোধে আর ঘৃণায় হাত পাগুলো কাঁপছিল, যেন পুলিশগুলোকে হাতের মুঠোয় পেলে এক্ষুনি পিষে ফেলবে ওরা। হঠাৎ কিউ খানের বন্য গলায় আওয়াজ শোনা গেল, চার্জ! মুহূর্তে পুলিশগুলো ঝাঁপিয়ে পড়ল ছাত্রদের উপর। ওসমান খান সীমান্তের ছেলে, ভয় কাকে বলে জানে না সে। ছাত্রদের বেপরোয়া মারতে দেখে সে আর স্থির থাকতে পারল না। বারান্দা থেকে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলিশের মাঝখানে।
ये सब क्या ही होता है, हम लोग इंसान नहीं है। দুজন পুলিশকে জড়িয়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল ওসমান খান। ছেলেরা সব পালাচ্ছিল। ওসমান খান চিৎকার করে ডাকলো ওদের, আরে ভাগতা হাই কিও, কেয়া হাম লোগ ইনসান নাহি হাই। কিন্তু পরক্ষণে একজন লাল মুখে ইন্সপেক্টর ছুটে এসে গলাটা টিপে ধরল তার। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে কয়েকটা ঘুষি বসিয়ে দিল ওসমান খানের মুখের ওপরে। প্রথম কয়েকটা ঘুষি কোনো রকমে সয়ে নিয়েছিল সে। তারপর হুঁশ হারিয়ে টলে পড়ল মাটিতে। রশিদ চৌধুরী এতক্ষণ লেপের তলায় ঘুমোচ্ছিল। এসব হট্টগোল আর স্লোগান দেয়া ওর ভালো লাগে না। যারা এসব করে তাদের দু চোখে দেখতে পারে না সে। ও জানে শুধু দুটো কাজ, এক হলো সিনেমা দেখা, আর দুই হলো সারা রাত জেগে ফ্লাশ খেলা। এ দুটো নিয়েই মশগুল থাকে সে। বাইরে হট্টগোল শুনে ব্যাপার কি দেখার জন্য দরজা দিয়ে উঁকি মারছিল সে। অমনি একটা পুলিশের হাতের ব্যাট দিয়ে গুঁতো মারল ওর মুখের ওপর। অস্ফুট আর্তনাদ করে দরজাটা বন্ধ করে দিতে চাইছিল রশিদ চৌধুরী। ধাক্কা মেরে দরজাটা খুলেই পুলিশটা ওর গেঞ্জি চেপে ধরল। ভাগতে হে কাহা, চালিয়ে। রশিদ চৌধুরী বলির পাঠার মতো কাঁপতে লাগল, আমি কিছু করিনি। আরে আরে, এ কি হচ্ছে, খামোশ। ভয়ঙ্কর স্বরে হুঙ্কার দিয়ে উঠল পুলিশটা। রশিদ চৌধুরী আবার তাকে বোঝাতে চাইল যে সে নির্দোষ, আমি কিছু করিনি, খোদার কসম বলছি। কিন্তু ওতে কোনো লাভ হলো না দেখে এবার রীতিমতো গরম হয়ে উঠল রশিদ চৌধুরী। চিৎকার করে সে তার বন্ধুদের ডাকল, ভাই সব। তারপর স্লোগান দিতে লাগলো উত্তেজিত গলায়। ভোরে আসার কথা ছিল, আসতে বেলা হয়ে গেল ওর। ছাইদানের ওপর রাখা সিগারেট থেকে শীর্ণ ধোঁয়ার রেখা সাপের মতো এঁকে বেঁকে উঠে বাতাসে মিইয়ে যাচ্ছে। বিছানা শূন্য, কোচেও কেউ বসে নেই। বাথরুমে ঝপাঝপ শব্দ হচ্ছে পানি পড়ার। বজলে চারপাশে তাকিয়ে টেবিলের ওপর থেকে একটি ম্যাগাজিন তুলে নিয়ে ছবি দেখতে লাগলো। কিছুক্ষণ পর পানি পড়ার শব্দ বন্ধ হলে তোয়ালে দিয়ে মাথার পানি মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো মাহমুদ। এই যে, তুমি এসে গেছো তাহলে? ও হেসে বলল, ওই পত্রিকার নিচে সিগারেটের প্যাকেট আছে, নিয়ে একটা ধরাও। বজলে শুধালো, শাহানাকে দেখছি না, ও কোথায় গেল? চুলে তেল মাখছিল মাহমুদ। মুখ না ঘুরিয়েই বলল, আর বলো না, ওর সঙ্গে কাল বড় বিশ্রী রকমের ঝগড়া হয়ে গেছে আমার। হঠাৎ? না, ঠিক হঠাৎ নয়, কদিন থেকে সম্পর্কটা বড় ভালো যাচ্ছিল না। ক্ষণিক বিরতি নিয়ে মাহমুদ আবার বলল, তুমি তো জানো ওর ব্যাপারে কোনোদিন কোনো কার্পণ্য করিনি আমি। যখন যা চেয়েছি দিয়েছি। কিন্তু কি জানো, মেয়েটা এক নম্বরের নিমকহারাম, বড় নির্লজ্জ। আর ওসব কথা শুনে তোমার কাজ নেই। থেমে আবার নতুন কিছু বলতে যাচ্ছিল মাহমুদ। বজলে বাধা দিয়ে বলল, কিন্তু সে গেল কোথায়? মাহমুদ ক্ষণকাল চুপ করে থেকে বলল, চলে গেছে ভোরে উঠে, ওর মালপত্র নিয়ে। বুঝলে বজলে, একটা কথা না বলে চলে গেছে। যাক, মরুক কে, আমার কি। চুলের উপর চিরুনি বুলোতে বুলোতে মুখটা বিশ্রীভাবে বাঁকালো মাহমুদ। সিগারেটটা ধরিয়ে নিয়ে ম্যাগাজিনের উপর আবার চোখ নামালো সে। হ্যাঁ, যে কথা বলার জন্য ডেকেছিলাম বজলে। বলো। পত্রিকাটা টেবিলের উপর নামিয়ে রাখলো সে। দেয়ালে টাঙানো ওর নিজের ছবিটার দিকে তাকিয়ে মাহমুদ মৃদু গলায় বলল, মুনিম তোমার ঘনিষ্ঠ বন্ধু, তাই না? এ ধরনের প্রশ্ন আশা করেনি বজলে। তাই প্রথমে সে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেল। তারপর আস্তে করে বলল, না, ঠিক ঘনিষ্ঠ বন্ধু নয়, তবে তার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। কিন্তু কেন বলো তো? না, এমনি। থেমে আবার বলল মাহমুদ, ওর সম্পর্কে তোমার ধারণাটা কি বলো তো?
মানে ছেলেটা কেমন? সিগারেটে একটা জোর টান দিল বজলে। তারপর একরাশ ধোঁয়া ছেড়ে বলল, দেখো, ব্যক্তি হিসেবে ওকে বেশ ভালো লাগে আমার, তবে ওর রাজনৈতিক আদর্শকে আমি ঘৃণা করি। কিন্তু আজ হঠাৎ এসব প্রশ্ন করছো কেন আমায়? মাহমুদ সহসা কোনো জবাব দিল না। তারপর যখন সবকিছু খুলে বলল, তখন আর কিছু অস্পষ্ট রইল না বজলের কাছে। বজলের উচিত মুনিমের সঙ্গে খুব সদ্ভাব রাখা, ওর আস্থাভাজন হওয়া, তারপর ধীরে ধীরে ওর কাছ থেকে ভেতরের খবরগুলো সব অতি সাবধানে বের করে নেয়া। কোথায় থাকে সে, কি করে, কাদের সঙ্গে ঘুরে বেড়ায়, এসব জেনে মাহমুদকে বলা। এর বিনিময়ে তার কর্তাদের কাছ থেকে ওকে একটা মোটা টাকার বন্দোবস্ত করে দিতে পারে মাহমুদ। কোনো খাটুনি নেই, অথচ ফিয়ান্সেকে নিয়ে আমোদ স্ফূর্তিতে থাকার মতো অনেক টাকা পাবে সে। অর্থাৎ তুমি আমাকে গোয়েন্দাগিরি করতে বলছো, তাই না? অল্প একটু হেসে গম্ভীর হয়ে গেল বজলে। না, ঠিক তা নয়। বুঝলে বজলে, ব্যাপারটা ঠিক তা নয়। মাহমুদ ইতস্তত করছিল। প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে নিয়ে বজলে ধীরে ধীরে কেটে কেটে বলল, দেখো মাহমুদ, তুমি তো আমাকে জানো। জীবন সম্পর্কে আমার নিজস্ব একটা দর্শন আছে। সেটা হলো কারো ক্ষতি না করা, কাউকে দিয়ে ক্ষতিগ্রস্ত না হওয়া। ঝামেলা আমার ভালো লাগে না। আমি চাই নিরুপদ্রব অথচ সুন্দর জীবন। আমাকে ওসব জটিলতার ভেতর না টানলে ভালো হয় না? একটু আগের হালকা আবহাওয়াটা হঠাৎ যেন একটু গুমোট বলে মনে হলো মাহমুদের। উভয়ে খানিকক্ষণের জন্য মৌন হয়ে রইল। অবশেষে মৌনতা ভেঙে বজলে বলল, তুমি কি এখন বেরুবে কোথাও? দেয়ালে একটা টিকটিকি খাবারের তালাশে ঘুরে বেড়াচ্ছিল, সেদিকে চেয়ে থেকে মাহমুদ বলল, না, এবেলা কোথাও যাবার ইচ্ছে নেই, ঘরেই থাকব। একটু পরে বজলে উঠে দাঁড়ালো। দুপুরের দিকে ডলি হয়তো আসতে পারে এখানে, এলে বসতে বলো, আমি আবার আসব। বলে আর অপেক্ষা করল না। ও চলে গেলে কিছুক্ষণ চোখ মুদে চুপচাপ বসে রইল মাহমুদ। হাত ঘড়িটা দেখল বার কয়েক। 9টা বাজতে মিনিট কয়েক বাকি। এতক্ষণে তার এসে যাবার কথা। মাহমুদ বিড়বিড় করে বলল, এখনো এলো না যে? উঠে কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করল সে। জানালায় গিয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সিঁড়িতে পায়ে শব্দ শোনা যেতে শিকারী কুকুরের মতো কানজোড়া খাড়া হয়ে গেল তার। হ্যাঁ, তারই পায়ের শব্দ। মুখখানা প্রসন্ন হাসিতে ভরে গেল। একটু পরে পর্দার ফাঁক দিয়ে তার চেহারা দেখা গেল। মাহমুদ মৃদু হেসে ডাকল, এসো। চারপাশে এক পলক তাকিয়ে নিয়ে ভেতরে এসে কোচের উপর বসল সবুর। মাহমুদ উৎকণ্ঠা নিয়ে বলল, এত দেরি হলো যে? সবুর একটা ক্লান্তির হাই তুলে বলল, হলে কয়েকটি ছেলে অ্যারেস্ট হয়েছে। ওদের নিয়ে ছেলেদের মধ্যে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয়েছে কিনা, তাই আসতে দেরি হয়ে গেল। বলে আরেকবার চারপাশে তাকালো সে। মাহমুদ সিগারেটের প্যাকেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, তারপর কি খবর বলো? সবুর মৃদু হেসে বলল, গতকাল যে রিপোর্টটা পাঠিয়েছিলাম পেয়েছেন তো? মাহমুদ মাথা সামনে একটু ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, পেয়েছি। সবুর বলল, আমাকে এখনই আবার ফিরে যেতে হবে হলে। আজকের রিপোর্টটা বিকেলে পাঠিয়ে দেব। আমাকে ডেকেছিলেন কেন বলুন তো? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম বলতে গিয়ে কি যেন ভাবল মাহমুদ। তোমাকে ডেকেছিলাম, হ্যাঁ, শোনো, একটু সাবধানে থেকো। আর তোমার রিপোর্টগুলো খুব ভাষা ভাষা হয়ে যাচ্ছে। আরও একটু বেশি করে ইনফরমেশন দেবার চেষ্টা করো। সবুর আহত হলো। কেন, ইনফরমেশন কি আমি কম দেই? না না, সে কথা বলছি নে। শব্দ করে হেসে পরিবেশটা হালকা করে দিতে চাইল মাহমুদ। বলল, আরও ইনফরমেশন থাকা দরকার, আমি সে কথা বলছিলাম। আচ্ছা,
ভবিষ্যতে তাই চেষ্টা করব। সবুর উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে আবার ফিরে এলো সে। মাহমুদ জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, কি? সবুর বলল, আমার এ মাসের বিলটা এখনো পাইনি। ও হ্যাঁ, তোমার বিল তৈরি হয়ে আছে, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। একটা সিগারেট ধরিয়ে টেবিলের উপর রাখা ম্যাগাজিনটার পাতা উল্টাতে লাগলো মাহমুদ। সবুরের পায়ের শব্দটা একটু পরে ধীরে ধীরে মিলিয়ে গেল সিঁড়ির ওপর। বেলা 9টা-10টা থেকে ছেলেরা বিভিন্ন হল, কলেজ আর স্কুল থেকে এসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে লাগলো। রাস্তা দিয়ে দলবদ্ধভাবে না এসে 1-2 করে আসছিল ওরা, কারণ শহরে তখনও 144 ধারা পুরোপুরিভাবে বহাল রয়েছে। জিপে চড়ে পুলিশ অফিসাররা ইতস্তত ছোটাছুটি করছে রাস্তায়। কয়েকটি রাস্তার মোড়ে স্টেন গান আর ব্রেন গান নিয়ে রীতিমতো ঘাঁটি পেতে বসেছে ওরা। শহরের চারপাশ থেকে ছেলেরা যেমন আসছিল, তেমনি সাথে করে নতুন নতুন খবর নিয়ে আসছিল ওরা। একদল ছেলে নিজেদের মধ্যে কি যেন আলোচনা করতে করতে মধুর স্টলে এসে ঢুকল। আসাদ কাছেই বসেছিল ওদের। ঘাড় বাঁকিয়ে জিজ্ঞেস করল, আপনারা কোত্থেকে আসছেন? আমরা নবকুমার স্কুল থেকে। আর আপনারা? আমরা জগন্নাথ কলেজ। ওদিককার খবর কি? 7 জনকে অ্যারেস্ট করেছে। আরে, ডাক্তার জামান যে, তোমাদের হোস্টেলে নাকি পুলিশের হামলা হয়েছিল, ব্যাপার কি? 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট 17 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 7 জন মেয়ে। ওর কথায় চমকে উঠল আসাদ। সালমার কথা মনে পড়ল। ক্ষণিক নীরব থেকে আগ্রহের সাথে সে প্রশ্ন করল, মেয়েদের হোস্টেলেও হামলা হয়েছিল বুঝি? হয়েছিল মানে? রীতিমতো কুরুক্ষেত্র। জামান হেসে জবাব দিল, মেয়েরা অবশ্য 1 হাত দেখিয়েছে এবার। সেই 50 সালের কথা মনে নেই? তখন স্ট্রাইকের সময় আমরা দোরগড়ায় শুয়ে পড়েছিলাম, আর মেয়েরা সব আমাদের গায়ের উপর দিয়ে টপকে ক্লাসে গিয়েছিল। সেই পাজি মেয়েগুলো এখন আর নেই, ওগুলো প্রায় সব বেরিয়ে গেছে। এখন নতুন যারা এসেছে তারা বেশ ভালো। জামান থামল। আসাদ ভাবছিল সালমা গ্রেপ্তার হয়েছে কিনা জিজ্ঞেস করবে, কিন্তু কি ভেবে প্রশ্ন করল না সে। পাশের টেবিলে তখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল আরেক দল ছেলে। একজন ডাকল, বলাই, এদিকে এসো। মধু, কোথায় মধু? এদিকে 2 কাপ চা দাও মধুদা। খাবার আছে কিছু? যা আছে নিয়ে এসো, ভালো করে খেয়ে নিই। যদি অ্যারেস্ট হয়ে যায় তো খিদেই মরব। কি ব্যাপার? একটা সন্দেশ চেয়ে চেয়ে হয়রান হয়ে গেলাম, এখনই কালো পতাকা তুলতে যেতে হবে। কই রে বলাই, একটা সন্দেশ কি দিবি জলদি করে? বেটা অপদার্থ, তাড়াতাড়ি কর। মুনিমকে এদিকে আসতে দেখে আসাদ উঠে দাঁড়ালো। মুনিমের হাতে 2টো কালো পতাকা আর 1 বান্ডিল কালো ব্যাজ। বান্ডিলটা টেবিলের উপর নামিয়ে রেখে মুনিম বলল, আর দেরি করে কি লাভ? ছেলেরা প্রায় সব এসে গেছে, এখন কালো পতাকাটা তুলে দিই। কি বলো আসাদ? আসাদ কোনো জবাব দেবার আগেই বাইরে থেকে কে যেন একজন চিৎকার করে ডাকল, মুনিম ভাই আসুন, আর কত দেরি? পাশ থেকে রাহাত বলল, দাঁড়ান মুনিম ভাই, একটু দাঁড়ান, 1 কাপ চা খেয়ে নিই। সবুর দাঁড়িয়েছিল একটু দূরে। ওর কথা শুনে সে জ্বলে উঠল ভীষণভাবে। তোমাদের শুধু খাওয়া আর খাওয়া কেন? একদিন না খেলে কি চলে না? তোমাদের চলতে পারে, আমার চলে না। রাহাত রেগে উঠল। মুনিম বলল, হয়েছে, তোমরা এখন ঝগড়া বাঁধিও না। কালো পতাকা তুলতে কারা কারা যাবে এসো আমার সাথে। কয়েকজন ছেলে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ভবনের সিঁড়ি বেয়ে একটু পরে উপরে উঠে গেল মুনিম। নিচে মধুর স্টলের দক্ষিণ পশ্চিম কোণে সংঘবদ্ধ হলো বাকি ছেলেরা। সংখ্যায় হয়তো 4-5 হবে ওরা। বয়সের তারতম্যটা সহজে চোখে পড়ে। কারো বয়স 16-17 বেশি হবে না, কারো 24 পেরিয়ে গেছে, কারো গায়ের রং কালো, কারো গৌরবর্ণ,
কারো পরনে পায়জামা, কারো প্যান্ট, কিন্তু সংকল্পে সকলে এক, প্রতিজ্ঞায় অভিন্ন। একটু পরে মুনিম আর তার সাথীদের ছাদের উপর দেখা গেল। ওরা কালো পতাকা তুলছে। পূবালি সূর্যের সোনালি আভায় চিকচিক করছে ওদের মুখখানা। কালো পতাকা উড়ছে আর স্লোগানের শব্দে ফেটে পড়ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সার বেঁধে কয়েকটা পুলিশের গাড়ি এসে থামল অদূরে, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, গাছের ছায়ায়। রাহাত মুখে গুনল, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 গাড়ি পুলিশ এসেছে রে, ওই দেখ 7 গাড়ি পুলিশ এসেছে। সবুর ঠোঁট বাঁকালো, এতেই ঘাবড়ে গেলে বুঝি? সব পিঁপড়ে পিঁপড়ে, একেবারে কাপুরুষের দল। এর চাইতে মায়ের কোলে বসে চুকচুক করে দুধু খাওয়া উচিত ছিল তোমাদের। খবরদার, মুখ সামলে কথা বলো বলছি, নইলে। রাহাত ঘুষি বাগিয়ে উঠেছিল, দৌড়ে এসে ওর হাতটা চেপে ধরল আসাদ। এ কি হচ্ছে? এ কি করছো তোমরা? ছি ছি! ঘৃণায় দেহটা রিরি করে উঠল। তারা ওদের দিকে কিছু কালো ব্যাজ আর আলপিন এগিয়ে দিয়ে বলল, নাও, কালো ব্যাজ পরাও সকলকে, তোমরাও পরো। ছেলেরা তখন চারদিকে ছড়িয়ে পড়ে ইতস্তত দল বেঁধে বেঁধে আলাপ আলোচনায় ব্যস্ত। কেউ আলোচনা করছে পুলিশ নিয়ে, কেউ ভাবছে যদি জেলে যেতে হয়, কেউ ভাবছে যারা জেলে গেছে তাদের কথা। কয়েকটি ছেলেকে ঘুরে ঘুরে কালো ব্যাজ পরাচ্ছিল, কারো শার্টের পকেটে, কারো কাঁধের ওপর। আসাদ এগিয়ে গেল তাদের দিকে। আপনারা অমন ঘুরঘুর করছেন কেন? সবাই এক জায়গায় জমায়েত হন, ওদের ডাকুন। তারপর সে নিজেই ডাক দিল, ভাই সব। তার ডাকে ছেলেরা এসে ধীরে ধীরে সংঘবদ্ধ হতে লাগলো আম গাছতলায়। মেয়েরাও এসে পৌঁছেছে ততক্ষণে। 12 জন মেয়ে, পরনে সবার কালো পাড় দেয়া শাড়ি, চোখে মুখে সবার আনন্দের উজ্জ্বল দীপ্তি। রাহাত বলল, আপনাদের আর সবাই কোথায়? নীলা বলল, ওরা আসবে না। কেন? ওদের ভয় করে। আম গাছতলায় ছেলেদের পাশে ওর সাথীদের বসিয়ে রেখে নীলা সোজা মুনিমের কাছে এলো। কই ব্যাজ দিন, আমরা এখনো ব্যাজ পাইনি। আমার কাছে তো নেই, আসাদের কাছে। হাত দিয়ে অদূরে দাঁড়ানো আসাদকে দেখিয়ে দিল সে। পুলিশ অফিসাররা তখন গেটের সামনে দাঁড়িয়ে প্রক্টরের সঙ্গে কি যেন আলাপ করছিল অত্যন্ত অন্তরঙ্গভাবে। ছেলেরা ওদের দিকে তাকিয়ে আলাপ করছিল। তুমি কি মনে করো পুলিশ ভিতরে আসবে? আসবে মানে? দেখছো না, ওরা ভেতরে আসার জন্য প্রস্তুত হচ্ছে। হলেই হলো নাকি? আমরা ওদের ভেতরে ঢুকতে দেব না। আমরা এখানে শুয়ে পড়ব, তবু ঢুকতে দেব না ওদের। আমরা এখানে জান দিয়ে দেব, তবু। আহ, আপনারা থামুন, এত উত্তেজিত হচ্ছেন কেন? একটু চুপ করুন। মুনিমের গলা শোনা গেল একটু পরে, কিন্তু শোরগোল থামানো গেল না। কে একজন চিৎকার করে উঠল, ওই যে আরো 2 লরি পুলিশ আসছে, দেখো দেখো। 2 লরি নয়, 3 লরি। তাকে শুধরে দিল আরেকজন। দেখেছ, মাথায় লোহার টুপি লাগিয়েছে ওরা, যেন যুদ্ধ করতে এসেছে। প্রক্টর সাহেবকে সাথে নিয়ে 3 জন পুলিশ অফিসার লনটা পেরিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো ছেলেদের দিকে। ইন্সপেক্টর রশিদের বুকটা কাঁপছিল ভয়ে। কে জানে, ছাত্রদের ব্যাপার কিছু বলা যায় না। কাছে গেলে কেউ যদি একটা ইট ছুঁড়ে মারে মাথার ওপর, তাহলে? উফ, কেন যে এই পুলিশ লাইনে এসেছিলাম! অস্পষ্ট গলায় বিড়বিড় করে ওঠে ইন্সপেক্টর রশিদ। পাশ থেকে কিউ খান জিজ্ঞেস করেন, কি বললেন? বড় সাহেবের প্রশ্নে রীতিমতো অপ্রস্তুত হয়ে যায় ইন্সপেক্টর রশিদ। সামলে নিয়ে বললেন, না না, ও কিছু না স্যার। বলছিলাম কি, এই ছেলেগুলো বড় বেশি বেড়ে গেছে, এদের আচ্ছা করে ঠ্যাঙানো উচিত। ঠোঁটের উপর মৃদু হাসি খেলে গেল কিউ খানের। ওদের এদিকে এগুতে দেখে ছেলেরা এমন বিকটভাবে চিৎকার জুড়ে দিল যে কে কি বলছিল
ঠিক বোঝা গেল না। আসাদ এগিয়ে এসে থামাতে চেষ্টা করল ওদের, কিন্তু কেউ থামল না। ইন্সপেক্টর রশিদ বার কয়েক ইতস্তত করে বলল, আমাদের কথাটা আপনারা একটু শুনবেন কি? আপনাদের কথা আমরা শুনতে চাই না, আপনারা এখান থেকে চলে যান। এটা কি পুলিশ ব্যারাক নাকি? এটা বিশ্ববিদ্যালয়। এখানে কে ঢুকতে দিয়েছে আপনাদের? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। রাগে চোখ মুখ লাল হয়ে গেল কিউ খানের। বার কয়েক দাঁতে দাঁত ঘষলেন তিনি। তারপর ইশারায় সাথীদের ফিরে আসতে বলে নিজেও ফিরে যাবার জন্য পা বাড়ালেন। কপালে তার ভাবনার ঘন রেখা। কি করা যেতে পারে এখন? এদিকে ছেলেরা তখন উত্তেজনায় ফেটে পড়ছে। ওদের কিছুতে এদিকে আসতে দেব না আমরা। না মুনিম ভাই, আপনি না বললে কি হবে? আমরা ওদের বাধা দেবই। ইট মেরে ওদের মাথা ফাটিয়ে দেব আমরা। সবার গলা ছাপিয়ে সবুরের গলা শোনা গেল, ভাই সব তোমরা ইট জোগাড় করো, আমরা জান দেব, তবু মাথা নোয়াবো না। আমরা বীরের মতো লাগবো, ইট জোগাড় করো। ওর কথাটা শেষ না হতে কে একজন চিৎকার করে উঠল, পুলিশ! আর একজন বলল, পালাও পালাও। অদূরে শখানেক পুলিশ অর্ধবৃত্তাকারে ছুটে আসছে ছাত্রদের দিকে। মাথায় ওদের হেলমেট, হাতে একটা করে লাঠি। লোহার নাল লাগানো বুটজুতা দিয়ে শ্যামল দুর্বা ঘাসগুলো মারিয়ে ছুটে আসছিল ওরা। ছুটে আসছিল দু চোখে বন্য হিংস্রতা দিয়ে, পালাও পালাও। এর মাঝে আরেকটি কণ্ঠস্বর শোনা গেল, ভাই সব পালিও না, রুখে দাঁড়াও। সে কণ্ঠস্বর আসাদের, কিন্তু তার কণ্ঠস্বর চাপা পড়ে গেল চারদিকের উন্মত্ত কোলাহলে। ভাই সব পালিও না। সমস্ত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আসাদ। সামনে তাকিয়ে দেখল পুলিশগুলো প্রায় গায়ের উপর এসে পড়েছে তার। পেছনে একটা ছেলেও দাঁড়িয়ে নেই, সকলে পালাচ্ছে। শুধু 5টি মেয়ে ভয়ার্ত চোখ মেলে বসে আছে ওর পেছনে আম গাছতলায়। ভাই সব! শেষবারের মতো ডাকতে চেষ্টা করল আসাদ। পরক্ষণে একটা লাঠি এসে পড়ল ওর কোমরের ওপর। আর একটা আঘাত, আরও একটা আঘাত। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল আসাদ। পাশ থেকে কে যেন গম্ভীর গলায় বলল, অ্যারেস্ট হিম। আর তার সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল তাদের ইস্পাত দৃঢ় বাহুবন্ধনে আবদ্ধ করল তাকে। আসাদের মনে পড়ল 52 সালের এমনই দিনে প্রথম যে 10 জন ছেলে 44 ধারা ভঙ্গ করেছিল, তাদের নেতৃত্ব দিয়েছিল সে। সেদিনও সবার আগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। আর আজ 3 বছর পর সেই দিনটিতে সে আবার সবার আগে বন্দী হলো। বাণিজ্য ভবনের দিকে যারা পালাচ্ছিল তাদের মধ্যে মেয়েও ছিল একজন। শাড়িতে পা জড়িয়ে কংক্রিটের রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে গেল মেয়েটা। জীবনে কোনো দিন পুলিশের মুখোমুখি হয়নি, তাই ভয়ে মুখখানা সাদা হয়ে গেল তার। কলজেটা ধুকধুক করতে লাগলো গলার কাছে এসে। মনে মনে সে খোদাকে ডাকলো, খোদা বাঁচাও। পরক্ষণে চেয়ে দেখল একটা কনস্টেবল লাঠি উঁচিয়ে ছুটে আসছে ওর দিকে। অস্ফুট আর্তনাদ করে মেয়েটা চোখ জোড়া বন্ধ করল। পুলিশ ভ্যানে উঠে দাঁড়াতে আসাদ পেছনে তাকিয়ে দেখল আম গাছতলায় বসে থাকা সে 5টি মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে এদিকে। নীলা আছে, রানু আর রোকেয়াও আছে ওদের দলে। ওরা হাত তুলে অভিবাদন জানালো ওকে। তারপর এগিয়ে গেল আরেকটি পুলিশ ভ্যানের দিকে। ওদের দিক থেকে চোখ জোড়া সরিয়ে আনতে আসাদ চমকে উঠল। রাহাতও গ্রেপ্তার হয়েছে। কপাল চুইয়ে দরদর করে রক্ত ঝরছে ওর। সাদা জামাটা ভিজে লাল হয়ে গেছে রক্তে। কাছে আসতে দুহাতে ওকে বুকের ভেতর জড়িয়ে নিল আসাদ। তারপর পকেট থেকে রুমাল বের করে ওর ক্ষতস্থানটা চেপে ধরল সে। মেয়েরা তখন পাশের ভ্যান থেকে স্লোগান দিচ্ছিল, বরকতের খুন ভুলব না, শহীদের খুন ভুলব না।
আরও জন কয়েক ছেলেকে এনে তোলা হলো প্রিজন ভ্যানের ভেতরে। তাদের মধ্যে একজনের কাঁধের ওপর লাঠির ঘা পড়ায় হাড়টা ভেঙে গিয়েছে। তাই ব্যথায় সে কাতরাচ্ছিল আর ফিসফিস করে বলছিল, হাতটা আমার ভেঙে গিয়েছে একেবারে, মাগো, ব্যথায় যে মরে গেলাম। কি, তোমরা চুপ করে কেন? স্লোগান দাও। আসাদ স্লোগান দিল, শহীদের স্মৃতি, আর সকলে বলল, অমর হোক। ছাত্রদের কাছ থেকে প্রথম প্রতিরোধ এলো লাইব্রেরির ভেতরের দরজায়। দুটো টেবিল এনে দরজার উপর ব্যারিকেড সৃষ্টি করলো ওরা। একটি ছেলে চিৎকার করে ডাকল, আরো টেবিল আনো এদিকে, আরো আরো, দরজা আটকে ফেলো যেন ওরা ঢুকতে না পারে। ওদের এখানে ঢুকতে দেব না আমরা, না, কিছুতে না। ওরা যখন প্রতিরোধ সৃষ্টি করার পরিকল্পনা করছিল, তখন কিছু সংখ্যক ছেলে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে শেলফ থেকে কয়েকটা বই নামিয়ে সুবোধ বালকের মতো পড়তে বসে গেল। বাইরে যে এত কিছু ঘটে গেল, যেন ওসবের সাথে কোনো যোগ ছিল না ওদের। যেন অনেক আগে থেকে এমনি পড়ছিল ওরা, এখনো পড়ছে। ওদের দিকে চোখ পড়তে ঘৃণায় দেহটা বার কয়েক কেঁপে উঠল বেনুর। চোখ জোড়া জ্বালা পোড়া করে উঠল। একটা ছেলের হাত থেকে ছোঁ মেরে বইটা কেড়ে নিয়ে তীব্র গলায় বেনু তিরস্কার করে উঠল, আপনার লজ্জা করে না? এখন বই পড়ছেন, ওদিকে আপনার বন্ধুদের কুকুরের মতো মারছে, আপনার লজ্জা করে না? কয়েকটি ছেলে লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো, কিন্তু কয়েকজন উঠল না। আগের মতো বইয়ের পাতায় মনোনিবেশ করল তারা। একজন ছেলে গলা চড়িয়ে বলল, থাক, ওদের পড়তে দাও, কাপুরুষদের শান্তিতে থাকতে দাও। তোমরা সকলে এদিকে এসো, পুলিশগুলোকে এখানে কিছুতে ঢুকতে দেব না আমরা। কিন্তু পেছনের দরজা দিয়ে পুলিশগুলো ততক্ষণে ঢুকে পড়েছে সেখানে। শুধু সেখানে নয়, মেয়েদের কমন রুমে, অধ্যাপকদের ক্লাবে, বাণিজ্য ভবনে, দোতলার করিডোরে, সারা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব নৃত্য শুরু হয়েছে পুলিশের। ঘুম ঘুম চোখে পায়ের শব্দটা কানে আসছিল তার। ভেজানো দরজাটা ঠেলে কে যেন ঢুকলো ভেতরে। পায়ের শব্দ ঘরের মাঝখানে এসে শ্লথ হয়ে গেল, তারপর থেমে গেল এক সময়। মাহমুদ চোখ মেলে তাকালো এতক্ষণে। চোখে মুখে অপ্রস্তুত ভাব নিয়ে সামনে দাঁড়িয়ে ডলি। ও আপনি, বসুন। শুয়েছিল, উঠে বসল মাহমুদ। ওর দিকে ভালো করে তাকাতে সাহস হলো না ডলির। গত রাতের কথা মনে হতে অকারণে আরক্ত হলো সে। টিয়ে রঙের ব্যাগটা টেবিলের উপর রেখে দিয়ে সামনের কোচটিতে বসে পড়ল ডলি। পরনে তার হলদে ডোরাকাটা শাড়ি, গায়ে শিফনের ব্লাউজ, চুলগুলো সুন্দর বেনি করা, কপালে চন্দনের একটা ছোট্ট ফোঁটা, আর কানে একজোড়া সাদা পাথরের টব। ডলিকে বেশ লাগছিল দেখতে। বার কয়েক ইতস্তত করে ওর দিকে না তাকিয়েই ডলি জিজ্ঞেস করল, বজলের আসার কথা ছিল, ও কি এসেছিল এখানে? বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওপাশের বড় জানালাটা খুলে দিল মাহমুদ। তারপর বলল, এসেছিল, আপনাকে আসতে বলে গেছে। ডলি হতাশ হলো। আসবে তো বলে গেছে, কিন্তু কখন আসবে তার কি কোনো ঠিক আছে? এতক্ষণ কি করে এখানে অপেক্ষা করবে ডলি? দুজনে চুপ করে বসেছিল। মাহমুদ নীরবতা ভেঙে একটু পরে বলল, শহরের কোনো খবর জানেন? ডলি প্রথমে ঠিক বুঝতে পারল না, পরে বুঝতে পেরে বলল, না, কিছু জানে না সে। মাহমুদ বলল, ইউনিভার্সিটি থেকে কয়েকশো ছেলেকে গ্রেফতার করেছে। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। কার কাছ থেকে শুনলেন? কণ্ঠস্বরে ওর ব্যগ্রতা দেখে একটু অবাক না হয়ে পারল না মাহমুদ। বলল, সারা শহর জানে, আর আপনি জানেন না? এ কথার পর চুপ করে গেল ডলি, আর কোনো প্রশ্ন করল না তাকে। মাহমুদ লক্ষ্য করল ডলি যেন বড় বেশি গম্ভীর হয়ে গেছে, কিছু ভাবছে সে। কিন্তু অত গভীরভাবে কি ভাবতে পারে ডলি? একটু পরে ডলি জিজ্ঞেস করল, কেন গ্রেপ্তার করা হলো ওদের?
মাহমুদ না হেসে পারল না। হেসে বলল, বড় বোকার মতো প্রশ্ন করলেন। বিনা কারণে কি ওদের গ্রেপ্তার করা হয়েছে? ওরা আইন অমান্য করেছিল। ক্ষণকাল থেকে মাহমুদ আবার বলল, ওদের নেতা কি যেন নাম ছেলেটার? হ্যাঁ, মুনিম। ওকে নিশ্চয়ই চেনেন আপনি। ডলি চমকে উঠে বলল, কই না তো। আপনি কার কাছে শুনলেন? মাহমুদ মৃদু হেসে বলল, বজলের বন্ধু কি না, তাই ভাবলাম সে ওর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। ডলি মাটিতে চোখজোড়া নামিয়ে রেখে ঈষৎ ঘাড় নাড়ল। না, বজলে ওর সঙ্গে আলাপ করিয়ে দেয়নি ডলির। আলোচনার ধারাটা হয়তো অন্যদিকে ঘুরিয়ে নেবার জন্যই একটু পরে ডলি জিজ্ঞেস করল, উনি কোথায়? ওনাকে দেখছি না যে। মাহমুদ বুঝতে না পেরে বলল, কার কথা বলছেন? ডলি অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, কেন, আপনার ওয়াইফ? ওয়াইফ? মাহমুদ যেন চিৎকার করে উঠল, আমার ওয়াইফ? তারপর হো হো করে হেসে উঠে বলল, ও শাহানার কথা বলছেন? কে বলেছে ও আমার ওয়াইফ? ও নিজে বুঝি? ডলি ঘাড় নেড়ে বলল, না, অন্যের কাছ থেকে শুনেছি। কে সে? বজলে। বজলে? মাহমুদ আবার শব্দ করে হেসে উঠল। তাহলে আপনি ভুল শুনেছেন। শাহানা আমার বোন। বলে হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল সে। ডলির ভালো লাগলো না। সব কিছু যেন কেমন অস্বস্তিকর মনে হচ্ছিল তার কাছে। খানিকক্ষণ চুপ করে থেকে একসময় উঠে দাঁড়ালো সে। মাহমুদ সচকিত হয়ে বলল, এ কি, আপনি চললেন নাকি? ডলি ওর দিকে না তাকিয়েই বলল, বজলে এলে বলবেন শরীরটা আমার খুব ভালো লাগছিল না, তাই চলে গেলাম। আচ্ছা, তাই বলবো। ও চলে যেতে চাওয়ায় যেন স্বস্তি পেল। কে জানে, শাহানা সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞেস করে বসত। ডলি চলে গেলে একটা সিগারেট ধরিয়ে মনে মনে বজলেকে গালাগালি দিল মাহমুদ, আস্ত একটা ইডিয়ট। তারপর গুনগুন করে একটা ইংরেজি গানের কলি ভাজতে লাগলো সে। একটু পরে তাকেও বেরোতে হবে বাইরে। লালবাগে যখন প্রথম পুলিশ ভ্যানটা এসে পৌঁছল, বেলা তখন পশ্চিমে হেলে পড়েছে। শুকনো ধুলো উঠছে বাতাসে। হলদে রোদ চিকচিক করছে লালবাগের মাঠের ওপর, যেখানে এককালে সেই 100 বছর আগে দেশি সিপাহীরা বিদ্রোহ করেছিল বিদেশি বেনিয়াদের বিরুদ্ধে, সেই মাঠে। পুলিশ ভ্যানটা গেটের সামনে এসে থামতে কবি রসুলকে দেখতে পেল আসাদ। পরনে তার একটি লুঙ্গি, গায়ে একটা কম্বল জড়ানো। ওদের দেখতে পেয়ে ছুটে এলো কবি রাসুল। কোত্থেকে ধরেছে তোমাদের? ইউনিভার্সিটি থেকে। এখানে কজন? এখানে আমরা 18 জন। আরও অনেককে ধরেছে, ওদেরও এখনই নিয়ে আসবে। সকালে যারা ধরা পড়েছিল তারা সকলে ঘিরে দাঁড়ালো নতুন অভ্যাগতদের। হাতে হাত মেলালো ওরা। তারপর রাহাতের দিকে চোখ পড়তে অস্ফুট আর্তনাদ করে উঠল, এ কি, ওর মাথা ফাটলো কেমন করে? আসাদ বলল, ইউনিভার্সিটিতে লাঠিচার্জ করছে ওরা। তাই নাকি? হ্যাঁ। পাশে একজন দারোগা দাঁড়িয়েছিল। কবি রাসুল তার দিকে তাকিয়ে রেগে উঠল, কি সাহেব, তামাশা দেখছেন বুঝি? ছেলেটা তো মারা যাবে, একটা ডাক্তার ডাকুন না। এখানে ডাক্তার ডাকার কোনো নিয়ম নেই, দারোগা জবাব দিল। বলেন তো তাকে হাসপাতালে পাঠায়। হয়েছে, আপনাকে অত দরদ দেখাতে হবে না, সবুর মাটিতে থুতু ছিটিয়ে বলল। লোকগুলোকে দেখলে ঘেন্নায় বমি আসে আমার। যান যান সাহেব, এখান থেকে দূরে সরে যান। এমন অপ্রত্যাশিত অপমানের কথা শুনে রাগে চোখ মুখ লাল হয়ে উঠল লোকটার, কিন্তু কিছু বলতে সে সাহস করল না। চুপচাপ সরে গেল একপাশে। মেডিকেলের ছেলেরা বলল, আপনারা ঘাবড়াবেন না, জখমটা তেমন মারাত্মক নয়, আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি। বলে ওরা এগিয়ে এসে রাহাতকে ধরাধরি করে বারান্দায় নিয়ে গিয়ে বসালো। ওসমান খান বলল, একটু গরম পানি আর কিছু আয়োডিন দরকার। দাঁড়ান, দেখি জোগাড় করতে পারি কিনা।
ওকে আশ্বাস দিয়ে থানা ইনচার্জের কাছে আয়োডিন আর গরম পানি আনার বন্দোবস্ত করতে গেল কবির রাসুল। পুলিশ ভ্যান থেকে নামবার আগ পর্যন্ত আসাদ ভেবেছিল সালমার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে সে কি আগের মতো সহজভাবে কথা বলতে পারবে। গত রাতের কথা বারবার করে মনে পড়ছিল তার। থানা অফিসের পাশে লম্বা ব্যারাকটার সামনে আরও 7-8টা মেয়ের মাঝখানে বসে ওদের কি যেন বোঝাচ্ছিল সালমা। দেখে আসাদ বুঝল ওরা মেডিকেলের মেয়ে। সকালের হোস্টেল থেকে ধরা পড়েছে ওরা। কারো পরনে সেলোয়ার, কারো পরনে শাড়ি। আসাদকে দেখে ফিক করে হেসে দিল সালমা। তারপর অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, বেশ, আপনিও ধরা পড়েছেন তাহলে। কি করব বলুন, আপনাদের ছেড়ে থাকতে পারলাম না। আসাদের কথায় মুখখানা ঈষৎ রাঙা হয়ে উঠল সালমার। চোখ জোড়া মাটির দিকে নামিয়ে গম্ভীর হয়ে গেল সে। কে জানে, হয়তো গত রাতের কথা মনে পড়েছে তার, আসাদ ভাবল। একটু পরে সালমা ইতস্তত করে বলল, আমরা ভোর রাতেই অ্যারেস্ট হয়েছি। হ্যাঁ, আমি তা শুনেছি। কার কাছ থেকে শুনলেন? ভ্রুজোড়া স্বল্প বাঁকিয়ে প্রশ্ন করল সালমা। আসাদ বলল, আপনার সহপাঠীদের কাছ থেকে। ও। সালমা মৃদু হেসে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে আরেকটি মেয়ের সঙ্গে কথা বলতে লাগল। না, গত রাতের কথা এখন আর মনে নেই তার। সব ভুলে গেছে মেয়েটি, আসাদ ভাবল। ভেবে কেন যেন মনটা ব্যথায় টনটন করে উঠল তার। ভার্সিটির মেয়েদের নিয়ে তখন দ্বিতীয় প্রিজন ভ্যানটা এসে পৌঁছেছে লালবাগে। ওদের দেখতে পেয়ে শিশুদের মতো আনন্দে হাততালি দিতে দিতে সেদিকে এগিয়ে গেল মেডিকেলের মেয়েরা। এই যে নীলা, যে এসো এসো, ছুটে এসে ওকে দুহাতে জড়িয়ে ধরল সালমা। রানু বলল, বাহ সালমা আপা, তুমি? বেশ ভালোই হলো, একসঙ্গে থাকা যাবে। সালমা জিজ্ঞেস করল, তোমরা কজন? নীলা জবাব দিল, 5। তাহলে 5 আর 8 মিলে আমরা 13 জন হলাম। হ্যাঁ, 13 জন মেয়ে আমরা, সালমা বলল। আসাদ কাছে দাঁড়িয়েছিল, ফোড়ন কেটে বলল, আমাদের তুলনায় কিন্তু সমুদ্রের বাড়ি বিন্দু। হয়েছে হয়েছে, অত বড় বড় কথা বলবেন না। নীলা ঠোঁট বাঁকালো। দেখেছি আপনাদের সাহস। পুলিশ দেখে সব বেড়ালের মতো পালিয়েছেন, আবার কথা বলেন। আমরা পালাইনি। উত্তরে কি যেন বলতে যাচ্ছিল আসাদ। এমন সময় আরও একটা পুলিশ ভ্যান এসে থামল সেখানে। আরও একদল ছেলে, আরও একদল মেয়ে। তারপর বেলা যত পড়তে লাগলো, গ্রেপ্তার করে আনা ছেলে মেয়েদের সংখ্যাও তেমনি বাড়তে লাগলো ধীরে ধীরে। কাঁটা তার আর পুলিশ ঘেরা মাঠটির মধ্যে গোল হয়ে বসলো ছেলেরা মেয়েরা। আর তারা প্রতীক্ষা করতে লাগলো কখন জেলখানায় নিয়ে যাবে। তাদের সকলের মুখে হাসি, চোখে শপথের কাঠিন্য। হঠাৎ এক সময় সবার মাঝখান থেকে অপূর্ব দরদ নিয়ে নীলা গান গেয়ে উঠল, যদি তোর ডাক শুনে কেউ না আসে। তারপর সে গাইল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওর গান শুনে কিছুক্ষণের জন্য সবাই যেন বোবা হয়ে গেল। কি এক গভীর মৌনতা চারপাশ থেকে গ্রাস করল ওদের। খানিকক্ষণ পরে আবার কলকল করে কথা বলে উঠল ওরা। কবির রাসুল একজন দারোগাকে ডেকে বলল, কি ব্যাপার, আমাদের কি এখানে ফেলে রাখবেন নাকি? আর একজন জিজ্ঞেস করল, জেলখানায় কখন নেবেন? এখানে আর ভালো লাগছে না, জেলে নিতে হয় নিয়ে চলুন। উফ, এই ফাঁকা মাঠের মধ্যে কতক্ষণ বসে থাকা যায়? দয়া করে তাড়াতাড়ি করুন না। ওদের হৈ হট্টগোলের এক পাশে চুপচাপ বসেছিল মুনিম। লাঠির আঘাত লেগে বাঁ চোখটা ফুলে গেছে তার। নীলার গান শুনে বারবার ডলির কথা মনে পড়ছে।
ডলিও তো নীলার মতো আসতে পারতো এখানে, কেন সে এলো না? ভাবতে গিয়ে বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল মুনিমের। ওকে চুপচাপ বসে থাকতে দেখে বেনু বলল, কি ভাবছেন মুনিম ভাই? না, কিছু না। চোখ তুলে বেনুর দিকে তাকালো মুনিম। দেহের গড়নটা একটু ভারী গোছের, চেহারাখানা সুন্দর আর কমনীয়। সবার সঙ্গে হেসে কথা বলে বেনু। কোনো আবিলতা নেই, কলুষতা নেই। আর কাজ পেলে কি খুশিই না হয় মেয়েটা, 2 হাতে কাজ করে। ওর দিকে তাকিয়ে মুনিমের আবার মনে হলো, ডলি কেন বেনুর মতো হলো না? বেনু ওর পাশে বসল। ফোলা চোখটার দিকে দৃষ্টি পড়তে বলল, লাঠির আঘাত লেগেছিল তাই না মুনিম ভাই? মুনিম সংক্ষেপে বলল, হ্যাঁ। বেনু বলল, মেডিকেলের ছেলেদের বললে ওরা সুন্দরভাবে ব্যান্ডেজ করে দেবে, বলবো ওদের? বেনুর উৎকণ্ঠা দেখে অবাক হলো মুনিম। বেনু আবার বলল, বলবো? মুনিম সংক্ষেপে ঘাড় নাড়ল, না। বেনু আর কিছু বলল না, চুপচাপ রোদে চিকচিক করা অসমতল মাঠটার দিকে চেয়ে রইল। অদূরে বসা সালমা আসাদকে জিজ্ঞেস করল, আপনি এর আগে কোনোদিন জেলে যাননি? গেছি। কবার? 3 বার। তাই নাকি? হ্যাঁ। আসাদ মৃদু হাসল। চেয়ে দেখল মাটির দিকে চোখ নামিয়ে কি যেন ভাবছে সালমা। কে জানে, হয়তো গত রাতের কথা ভাবছে সে, কিংবা ভাবছে তার কারারুদ্ধ স্বামীর কথা। কি ভাবছে জিজ্ঞেস করতে সাহস হলো না আসাদের। মাঠটার ওপাশটাই এরা বসেছিল। ওপাশটাই তখন কবি রাসুল একজন পুলিশ অফিসারের উপর রেগে গিয়ে বলছে, এই রোদের ভেতরে কতক্ষণ বসিয়ে রাখবেন এখানে? জেলে কি নেবেন না নাকি? নেব নেব, এত ধৈর্য হারাচ্ছেন কেন? এখনই নেব। জবাবটা তাড়াতাড়ি সেরে সেখান থেকে তাড়াতাড়ি সরে গেল পুলিশ অফিসারটা। সবুর মাটিতে থুথু ছিটিয়ে বলল, লোকগুলোকে দেখলে ঘেন্নায় বমি আসে আমার। তোমরা কেমন করে যে ওদের সঙ্গে কথা বলো? বলে আবার মাটিতে থুতু ছিটালো সে। কেউ কিছু বলল না। পরপর 3-4 খানা পুলিশ বোঝাই গাড়ি উত্তর থেকে দ্রুত দক্ষিণ দিকে চলে গেল। এক নজর সেদিকে তাকিয়ে দেখল বজলে। তারপর মৃদু পায়ে আবার হাঁটতে লাগল। মিরেন্ডারে বসে 1 কাপ চা খাবে। কাঁচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে শাহানাকে একা বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল বজলে। ওকে দেখতে পেয়ে শাহানা ম্লান হাসল। চা খেতে এলেন বুঝি? বজলে ওর সামনের চেয়ারটা টেনে নিয়ে বসে বলল, হ্যাঁ। আপনি খেয়েছেন? হ্যাঁ। আরেক কাপ খান আমার সঙ্গে। শাহানা হ্যাঁ না কিছু বলল না। বয় এসে দাঁড়িয়েছিল। বজলে 2 কাপ চা আনতে বলল তাকে। বয় চলে গেলে বজলে হঠাৎ প্রশ্ন করে বসল, এখন কোথায় আছেন আপনি? শাহানা সে কথার কোনো জবাব না দিয়ে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল বজলের দিকে। তারপর বলল, মাহমুদের সঙ্গে কি আপনার দেখা হয়েছিল এর মধ্যে? বজলে বলল, হ্যাঁ, সকালে ওর ওখানে গিয়েছিলাম আমি। শাহানা মাথা নিচু করে কয়েক মুহূর্ত নীরব থেকে বলল, আমি এখন সেগুন বাগানে আমার এক বান্ধবীর বাসায় আছি। ও, বজলে মৃদুস্বরে বলল। বয় এসে চা রেখে গেল টেবিলের উপর। পটের ভেতর 1 চামচ চিনি ঢেলে দিয়ে শাহানা বলল, ও নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কথা বলেছে আপনাকে। বজলে কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে বন্ধুর পক্ষ নিয়ে বলল, না, ও কিছু বলেনি আপনার সম্পর্কে। নিশ্চয়ই বলেছে, আপনি লুকোচ্ছেন আমার কাছ থেকে। অদ্ভুতভাবে হাসল শাহানা। পেয়ালায় চা ঢালতে ঢালতে আবার বলল, জানেন, লোকটা বিয়ে করবে বলে কথা দিয়েছিল আমায়, আর এখন বলে, না, আমি ওরকম কোনো কথাই দেইনি। ক্ষণকাল থেমে আবার বলে,
তখন কত অনুনয়, তোমার ভালোবাসা পেলে স্বর্গ মর্ত এক করে দেব। আর এখন জোচ্চোর কোথাকার। বজলে মাথা নিচু করেছিল, চোখ তুলে এবার তাকালো ওর দিকে। পরনে একখানা কলাপাতা রঙের পাতলা শাড়ি, সাদা ব্লাউজ, ঠোঁটে হালকা লিপস্টিক লাগানো, চুলগুলো গোলাকার খোপা করা। ডলির চেয়ে কম সুন্দরী নয় সাহানা। চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে সাহানা আবার বলল, ও ভেবেছে চিরকাল আমি করুণার ভিখিরি হয়ে থাকি। উর্বর চিন্তা বটে, বলে অদ্ভুতভাবে হাসল সাহানা। তারপর চায়ের পেয়ালায় মৃদু চুমুক দিয়ে বলল, থাকো সব কথা, আপনার কি খবর বলুন, চা খেয়ে বেরিয়ে কোথায় যাবেন? বজলে একটা সিগারেট ধরিয়ে বলল, কিছু ঠিক নেই, এমনি একটু ঘুরে বেড়াবো। সাহানা বলল, আমার ওখানে চলুন না। বজলে শুধালো, কোথায়? সেগুন বাগানে। ওকে অবাক করে দিয়ে অপূর্ব গলায় বলল সাহানা, ওরা সবাই দেশের বাড়িতে গেছে, বাসাটা খালি। রাতের বেলা একা থাকতে বড় ভয় করবে আমার। চলুন না, আপনিও থাকবেন। সাহানার দু চোখে আশ্চর্য আমন্ত্রণ। চুল থেকে পা পর্যন্ত ওর পুরো দেহটার দিকে এক পলক তাকালো বজলে। ডলিকে মনে পড়ল, ও যদি জানতে পারে? না, ও মোটেই জানতে পারবে না। সিগারেটে একটা জোর টান দিল বজলে। তারপর কাঁপা গলায় বলল, আচ্ছা যাব। ওর চোখে চোখ রেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ছড়ালো সাহানা। মিরেন্ডার থেকে বেরিয়ে একখানা রিকশা নিল ওরা। ওর কানের কাছে মুখ এনে বজলে কি যেন বলতে যাচ্ছিল। সাহানা বলল, ডলি গেল। ডলি? বজলে আঁতকে উঠল, কোথায় দেখলেন তাকে? সাহানা বলল, এই তো রিকশা করে গেল ওদিকে। মুহূর্তে মুখখানা বিবর্ণ হয়ে গেল বজলের। ও কি দেখেছে আমাদের? সাহানা হেসে দিয়ে বলল, তা কেমন করে বলবো? বলে ওর হাতে একটা মৃদু চাপ দিল সাহানা। ওর হাতখানা মুঠোর মধ্যে নিয়ে নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করল বজলে। তারপর একটা সিগারেট ধরিয়ে ফ্যাকাশে দৃষ্টি মেলে বাইরের দিকে তাকিয়ে রইল সে। হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধুকধুক করছে। আকাশের পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। দিনের ক্লান্তি শেষে রাত আর স্নিগ্ধতা নিয়ে আসছিল পৃথিবীর বুকে। কর্মচঞ্চল শহর রাত্রির মুখোমুখি দাঁড়িয়ে এই বিষণ্ণ বিকেলে হঠাৎ মৌনতার গভীর সমুদ্রে ডুব মেরেছিল যেন। জেল গেটের সামনে বন্দি ছাত্রছাত্রীদের জড়ো করা হলো এনে। একজন নয়, দুজন নয়, 250-র উপর সংখ্যা ওদের। খবর পেয়ে আত্মীয় স্বজন খোঁজ নিতে এসেছেন। কার কি প্রয়োজন কাগজে চুকে নিচ্ছেন চটপট। সালমার বিছানাপত্তর আর কাপড় চোপড় নিয়ে শাহেদ এসেছিল। হোলডল আর সুটকেসটা সামনে নামিয়ে রেখে সে বলল, নে আপা, তোর জিনিসপত্রগুলো সব দেখে নে, আমাকে এক্ষুনি যেতে হবে, জলদি কর। কেন, তুই কোথায় যাবি? সালমা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল। শাহেদ বলল, বারে, তোদের যে ধরে এনেছে তার প্রতিবাদ ধর্মঘাট করব না বুঝি? সালমা মনে মনে খুশি হলো। বলল, দেখো তুমি যেন দুষ্টুমি করো না, তাহলে কিন্তু খুব রাগ করব। তুই আমায় কি মনে করিস আপা, আমি দুষ্টুমি করি? শাহেদ আহত হলো। এই তো এখন গিয়ে পোস্টার লিখতে বসবো, পাড়ার ছেলেদের সব বলে রেখেছি, আজ রাতের মধ্যে 200 পোস্টার লাগানো চাই। কি মনে করেছিস তুই? বলে চলে যাচ্ছিল শাহেদ। কি মনে পড়তে ফিরে এসে পকেট থেকে একখানা চিঠি বার করে এগিয়ে দিল সালমার দিকে। দিতে ভুলেই যাচ্ছিলাম, নে দুলাভাইয়ের চিঠি। হাত বাড়িয়ে চিঠিখানা নিল সালমা। আসাদ বলল,
কার চিঠি? সালমা ওর দিকে না তাকিয়েই জবাব দিল, ও লিখেছে, রাজশাহী জেল থেকে। আরও কি যেন বলতে যাচ্ছিল। নীলা ডাকল, সালমা এসো, আমাদের নাম ডাকছে। অস্ফুট কণ্ঠে আসি বলে চলে গেল সালমা। গত রাতের কথা সে একেবারে ভুলে গেছে। স্বামীর চিঠিখানা কত যত্ন করে রেখেছে হাতের মধ্যে। আসাদ ভাবল, আর ভাবতে গিয়ে মনটা কেন যেন ব্যথা করে উঠল তার। শাহানাকে দেখে তেমন অবাক হয়নি মুনিম, জানত সে আসতে পারে। অবাক হলো ওর সঙ্গে ডলিকে দেখে। শাহানা বলল, ডলি এসেছে তোমার সঙ্গে দেখা করতে। প্রথমে কিছুক্ষণ একটা কথাও মুখ দিয়ে সরল না মুনিমের। অপ্রত্যাশিত আনন্দে বোবা হয়ে গেছে সে। ডলি এগিয়ে এসে এক মুঠো ফুল গুঁজে দিল ওর হাতের মধ্যে। কিছু বলল না, মাটিতে চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রইল। মুনিম মৃদু গলায় বলল, হয়তো দীর্ঘদিন তোমার সঙ্গে দেখা হবে না ডলি। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। স্বল্প অন্ধকারেও মুনিম দেখল ডলির চোখ জোড়া পানিতে ছলছল করছে। আনন্দে মনটা নেচে উঠছিল বারবার। আর সে শুধু চেয়ে চেয়ে দেখছিল ডলিকে। ডলির এমন রূপ আর কোনো দিন চোখে পড়েনি মুনিমের। আসাদ এসে ওর কাঁধের ওপর একখানা হাত রাখল। তোমার বাসা থেকে কেউ আসেনি মুনিম? আমেনা এসেছিল, মুনিম জবাব দিল। কাপড় চোপড়গুলো ওই দিয়ে গেছে। মা নাকি খবর শুনে কাঁদতে শুরু করেছেন। মাকে নিয়ে আমার এক জ্বালা। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল মুনিম। আসাদ সরে গেল অন্যদিকে। ওর কেউ আসেনি। মা যার নেই, দুনিয়াতে কেউ বুঝি নেই তার। হঠাৎ মরা মায়ের কথা মনে পড়ায় মনটা আরো খারাপ হয়ে গেল আসাদের। নাম ডেকে ডেকে তখন একজন করে ছেলে মেয়েদের ঢোকানো হচ্ছিল জেলখানার ভেতরে। নাম ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব। এক সময়ে বিরক্তির সাথে বললেন, উফ, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতেই ভর্তি হয়ে আছে। ওর কথা শুনে কবি রাসুল চিৎকার করে উঠল, জেলখানা আরো বাড়ান সাহেব, এত ছোট জেলখানাই হবে না। আর একজন বলল, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব।